আয়ন দরজার কাছে গেল। তুলি টান দিয়ে আয়নকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে, ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আয়ন সাথে সাথে সরিয়ে দিয়ে রাগী লুক নিয়ে তাকায়। তুলি রেগে আস্তে আস্তে বলে, ও বউ পেয়ে এখন আমার উপরে রাগ দেখানো হচ্ছে? এই, তুমি কি পাগল নাকি? এখন থেকে যাবে তুমি? আমি এখন পাগল হয়ে গেলাম? আয়ান দেখো, আমি ওর সাথে তোমাকে মেনে নিতে পারবো না। পারবে না তো বিয়ে করালে কেন? দেখো এখানে কেন বিয়ে করছি সেইটা ভালো করে জানো। এখান থেকে যাও। উনি যদি বুঝতে পারে সব প্ল্যান মাটি হয়ে যাবে। ওকে, আমি চলে যাচ্ছি, কিন্তু ওর সাথে শারীরিক সম্পর্ক করবে না বলে দিলাম। উনি আমার স্ত্রী। তুলি কিছু বলতে যাবে, সাথে সাথে নদী বলে উঠল, আয়ান, তুমি কি এখানে আছো? কার সাথে কথা বলছো? দেখেন আপনার বোন টাকা চাচ্ছে, আমি টাকা কোথায় পাবো? নদী হেসে বলে। কে, তুলি নাকি? তুলি ভিতরে ঢুকে বলে, আপু, টাকা না দিলে বাসর ঘরে ঢুকতে দিব না। কত লাগবে শুনি? 10,000। ওয়েট করো, আমি দিচ্ছি। না, দুলাভাই দিবে। আমার টাকা মানে তো তোর দুলাভাইয়ের, তাই না? আপাতত আমার থেকে নে, তারপর দুলাভাইয়ের থেকে নিস। ওকে। নদী লাঠির সাহায্যে সামনের দিকে যেতে লাগলো। তুলি আয়নের কাছে গিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিল। আয়নের বিরক্ত লাগলো, কিছু বলল না। নদী ওর ব্যাগ থেকে টাকা বের করে ঘুরে আসতে লাগলো। নদী তুলিকে বলল, এই নে তুলি। আয়ন তুলিকে সরিয়ে দিলে তুলি নদীকে নিজের দিকে ঘুরিয়ে বলল, এদিকে আমি, কোন দিকে তাকাও? তুই তো জানিস আমি চোখে দেখি না। সরি আপু। আচ্ছা, এনজয় করো। তুলি টাকা নিয়ে আয়নের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে পড়ল। আয়ন দরজা লাগিয়ে দিল। আয়ন তাড়াতাড়ি করে মুখ রুমাল দিয়ে ডোলে তুলির লিপস্টিকের দাগ মুছে ফেলে। আয়ন নদীর কাছে গিয়ে নদীর হাত ধরল। নদী কেঁপে উঠল। আয়ন নদীকে খাটে বসিয়ে দিয়ে বলল, এমন কেঁপে উঠলেন কেন? কই না তো। আচ্ছা ওয়েট, আমার মুখ ছুঁয়ে দেখতে চাইলেন? আয়ন নদীর হাত ধরে আয়ন নিজের মুখে স্পর্শ করল। নদী আয়নের মুখে হাত দিয়ে অনুভব করতে লাগলো। আয়ন নদীকে বলল, কি বুঝলেন? তুমি অনেক সুন্দর, তাই না? ছেলেরা সুন্দর না, স্মার্ট হয়। ওই আর কি। আচ্ছা, একটা কথা বলো তো। কি কথা? আমি তো শুনেছি তুমি আমার অনেক ছোট। তুমি তুলির সাথে পড়াশোনা করো, তা তুমি আমাকে বিয়ে কেন করলে? আমি সিনিয়র, তার উপরে আবার অন্ধ মেয়ে। সত্যি কথা বলবো নাকি মিথ্যা? মিথ্যা জিনিসটা আমি লাইক করি না, সত্যিটা বলো। সত্যি বললে তো আপনি কষ্ট পাবেন। কষ্ট কেন পাবো? ওকে, প্রথম তো আপনি অন্ধ হইলেও আপনি অনেক সুন্দর। দ্বিতীয়, আমার আপনজন বলতে এই দুনিয়াতে কেউ নেই, আমি একজন এতিম। আর তৃতীয়ত, আপনার টাকা আছে, আঙ্কেল আন্টি বলেছে আমি আপনাকে বিয়ে করলে আমার পড়াশোনার সব খরচ তার। তাহলে এত সুন্দর একটা বউ, তার উপরে আবার ফ্যামিলি পেলাম, আবার নিজের পড়াশোনার টাকা নিয়েও ভাবতে হবে না। আয়নের কথা শুনে নদী বলে, তার মানে তুমি আমার বাবার টাকা পয়সা দেখে আমাকে বিয়ে করছো? হ। তাহলে আমার বাবার টাকা পয়সা না থাকলে তুমি আমাকে ভালোবাসবে না? কেন বাসবো না? আপনি তো আমার স্ত্রী, আপনার সাথে আমার পবিত্র সম্পর্ক আছে, সেখানে আমি কেন আপনাকে ভালোবাসবো না? এখন থেকে আপনি তো আমার আপনজন। আয়নের কথা শুনে নদীর অনেক ভালো লাগে। নদী আয়নকে বলে, তুমি কখনোই আমাকে ধোকা দিবে না তো? দিতেও পারি। ও, তাহলে তোমাকে আগে থেকে সন্দেহের তালিকায় রাখবো নাকি? নিজেকে আগেই বুঝিয়ে রাখবো যে আমার স্বামী আমাকে ভবিষ্যতে ধোকা দিবে? হুম। আয়নের কথা শুনে নদী ফিক করে হেসে দিয়ে বলে, তুমি অনেক ফানি তো। যাই হোক, আমার বিশ্বাস আমাকে তুমি ধোকা দিবে না। আর ধোকা দিলেও আমাকে জানানোর দরকার নাই। আমার কান আছে, বাট আমার চোখ নাই, তাই ধোকা দিলে আমি জিনিসটা দেখতে পারবো না। ও আচ্ছা, আপনার চোখ কি ছোটবেলা থেকে এমন? না, আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকে আমি আমার চোখ হারিয়ে ফেলি। ও আচ্ছা। হুম। আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? আছে তো। কয়টা? এই ধরো 100টার ভেতরে সামনের একটা কেটে দিলে যে কয়েকটা থাকে ওই। আয়ন নদীর কথা শুনে বলে, বাবা, এতগুলো বয়ফ্রেন্ড? নদী মিটমিটিয়ে হাসতে লাগলো।
আইনও ফিক করে হেসে দিয়ে বলে, আচ্ছা, আপনি কি ঘুমাবেন নাকি? আজকে তো বাসর রাত, আজকের দিনে ঘুমালে কি চলবে? সময়টা স্মৃতিস্মরণ করে রাখতে চাই। ও আচ্ছা, ওয়েট করেন, আমি আপনার সাথে কিছু ছবি তুলে নেই, পরে বের করে একটা অ্যালবামে রেখে দিব। যদি কোনো দিন আপনি চোখে দেখতে পান তখন না হয় সেই সব দেখে নিয়েন। জানি না কখনো চোখে আলো আসবে কিনা। আল্লাহ চাইলে সব পারে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারেন। হ্যাঁ। আপনাকে না বউ সাজে অনেক সুন্দর লাগছে। তাই? হুম। আইন নদীকে এক হাত দিয়ে জড়িয়ে নিলে নদী চমকে যায়। আয়ন বলে, আরে ভয় কেন পান, আমি তো আপনার স্বামী, আর ছবি উঠবো। ও আচ্ছা। আইন নদীর সাথে কিছু ছবি উঠতে লাগলো। আইন নদীকে বলল, কাঁধে মাথা দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকেন। নদী আয়নের কথা মতো করে ছবি উঠতে লাগলো। নদীর অনেক ভালো লাগতে লাগলো। নদী ছবি ওঠা শেষ হইলে আইন নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবে, ওনার মুখটা কত সরল, একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়, ভাবতে অবাক লাগে। এত সুন্দর মেয়ে আমার বউ, হাসিটা কত মিষ্টি, সারা জীবন তার দিকে তাকিয়ে তো সময় পার করে দেওয়া সম্ভব। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? আপনাকে দেখতে ইচ্ছে করছে, চোখ সরাতে মন চাচ্ছে না। আপনাকে একটু আদর করি। আইন কথাটা বলে মুখ চেপে ধরে। নদী লজ্জা পেয়ে গেল। আইন মনে মনে ভাবল, এই কি বললাম, তুলি যদি জানে ইচ্ছে করে আমি নিজে থেকে কাছে টেনে নিয়েছি, আমার যে কি হাল করবে। কি ব্যাপার, আবার চুপ হয়ে গেলে কেন? আমি তো তোমার স্ত্রী, আমার থেকে অনুমতি নিতে হবে না। আমি তো এখন সম্পূর্ণ তোমার হয়ে গেছি, তাই না? হ্যাঁ, তারপরও যদি আপনি রেগে যেতেন। ধ্যাৎ, রেগে কেন যাব? তোমার তো আমার উপর অধিকার আছে। আইন নদীর কথা শুনে ভাবতে লাগলো, ধুর, এত সুন্দর মেয়েকে এত কাছে পেয়ে কেন ছেড়ে দিব? আর স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে রাগ করুকগা। আইন এক বুক সাহস নিয়ে নদীকে খাটে শুয়ে দিল। আইন নদীর উপরে উঠে নদীর দুই হাত খাটের সাথে চেপে ধরে গলায় কিস করতে লাগলো। আইনের প্রতিটা স্পর্শ নদী অনুভব করতে লাগলো চোখ বন্ধ করে। আইন আস্তে আস্তে নদীর শরীর থেকে সব কিছু খুলে ফেল। পাগলের মতো নদীকে কিস করতে লাগলো। নদী আস্তে আস্তে আইনের স্পর্শে পাগল হয়ে যেতে লাগলো। আইনের মাথার চুল খামচি দিয়ে ধরতে লাগলো। আইন নদী দুজনই আস্তে আস্তে নিজেদের মাঝে হারিয়ে যেতে লাগলো। আইন নদী দুজন ক্লান্ত হয়ে গেল। আইন নদীর বুকের উপর মাথা দিয়ে শুয়ে থাকতে লাগলো। নদী আইনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আইনের কপালে চুল সরিয়ে দিয়ে চুমে এঁকে দিল। আইন নদীর দিকে তাকিয়ে পড়ল। আপনাকে আমি তুমি বলে ডাকবো, আপনি ডাকটা কেমন যেন পরপর লাগে। তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবেই থাকো। আইন নদীর ঠোঁটে আলতো করে কিস করলে নদী লজ্জা পেয়ে গেল। নদী আইনকে বলল, আয়ান, তুমি কখনোই অন্য নারীতে আসক্ত হবে না তো? আয়ান, তুমি যেমন চাইবে আমি সেইভাবেই চলবো, তারপর তুমি অন্য নারীর আসক্ত হইও না। আমি আমার অনেক কিছু হারিয়ে ফেলেছি, এতে আমার দুঃখ নাই। আমি চাই না তুমিও আমার থেকে হারিয়ে যাও। তুমি আমার স্বামী, যেখানে আমার মৃত্যুর আগ পর্যন্ত সাথী হিসেবে আমি তোমাকে চাই। তোমার যা লাগবে আমাকে বলবে, আমি সাধ্যমতো তোমার আবদার মেটানোর চেষ্টা করব। আইন নদীর কথাগুলো শুনছিল। আইনের ভিতর আইন অন্যরকম পরিবর্তন অনুভব করতে লাগলো। আইন নদীর কোনো কথার উত্তর না দিয়ে আইন নদীর বুকে ঘুমানোর ভান করে। নদী আইনকে হালকা ডাক দিলে আইন কোনো সার শব্দ না দিলে নদী বুঝে যায় ঘুমিয়ে গেছে। আইনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নদীও ঘুমিয়ে গেল। আইন নদীর সার শব্দ না পেয়ে নদীর বুকের উপর থেকে উঠতেই ফোনের দিকে তাকিয়ে দেখে তুলি একের পর এক SMS দিয়ে যাচ্ছে। আইন তুলির লাস্ট SMS দেখে উত্তর দিল, উনি ঘুমিয়ে গেছে, আর এমন পাগলামি কেন করছো? তাড়াতাড়ি আমার রুমে আসবে নাকি আমি যাব? আমি আসছি। আইন কথাটা বলে আস্তে আস্তে খাট থেকে নেমে প্যান্ট বের করে পরে নিল। তারপর দরজা খুলে বের হয়ে গেল। তুলির রুমের সামনে গেলে তুলি টান দিয়ে আইনকে নিজের কাছে টেনে নিয়ে খাটের উপরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জামা খুলতে যাবে। আইন সাথে সাথেই বলে, ওই জামা কেন খুলছো? দেখো, তোমার ব্যবহার ভালো লাগছে না। তুলি নিজের জামা নিচে নামিয়ে বলে, আমি বাসর করব। লুচ্চা, তুই ওই কানার সাথে বাসর করছো? ওর ঠোঁটের লিপস্টিকের দাগ, ঘাড়ে খামচানোর দাগ, মানে তুই কুত্তা, তুই আমার আগে ওর সাথে বাসর করে নিলি? তুলি,
উনি আমার স্ত্রী আর আমাদের বাসর রাত ছিল। এখানে খুবই স্বাভাবিক বিষয়টা হওয়া, তাই না? তুলি রেগে আয়নকে মারতে বলে। কুত্তা, তোর আমার সাথে আগে বাসর করার কথা ছিল। আমি ভেবেছিলাম তুই যেইভাবেই হোক ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার কাছে আসবি। কুত্তা, তুই একটা লুচ্চা। আমার বোনের রূপ দেখে তুই নিজেকে কন্ট্রোল করতে পারস নাই। আমি কি বুঝি না? এই চুপ থাকো তো। একদিকে এই পুরো সম্পদ নিজেদের নামেও নিতে চাও, আবার সব কিছু প্রথম প্রথম নিজের করে পেতে চাও। দেখো, তুমি তোমার আম্মুর কথা মতো আমাকে বাধ্য করে নদীর সাথে বিয়ে দিয়েছো, আবার এখন আমার উপরে রাগ দেখাচ্ছ। আমি যদি তার সাথে স্বামীর মতো আচরণ না করি, সে আমার প্রতি কখনোই দুর্বল হবে না। দেখো, কিছু পেতে হইলে কিছু তো ছাড়তেই হবে। আমার রাগ হচ্ছে, তুমি এখান থেকে যাও। আয়ন তুলিকে টান দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে। তুলিকে নিচে ফেলে মুখের উপরে চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, আমার জানটাকে তো রেগে গেলে একদম টমেটোর মতো লাগে, ইচ্ছে করে আস্ত গিলে ফেলি। আয়নের কথা শুনে তুলির মন কিছুটা নরম হয়ে যায়। তুলি লজ্জা পেয়ে বলে, যাও, পাম দিও না। আমি কাউকে পাম দেই না, তুমিও তা ভালো করে জানো। জান, তোমার কি একবার আমার কথা মনে পড়লো না ওকে স্পর্শ করতে গিয়ে? হ্যাঁ, মনে পড়ছে, বাট এখানে যেটা করতে আসছি সেটা না করে এইসব ভেবে লাভ নাই। আমার তোমাকে আপুর সাথে দেখলে বুকের ভিতরে কষ্ট অনুভব হচ্ছে। তাই নাকি? কেন? আগে যখন বারবার বললাম আমি এইসব কাজ করব না, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছিলে। তুমি ব্ল্যাকমেইল করে আমাকে এখানে নিয়ে এসেছো। দূর, আমি কি জানতাম এত কষ্ট হবে? আমি ভেবেছিলাম আমার আশেপাশে তো থাকবে। ভালো, আচ্ছা ঘুম পাচ্ছে, রুমে যাই। ওনার ঘুম ভাঙলে আমাকে না পেয়ে সন্দেহ করতে পারে। আমার সাথে ঘুমাও না। না। ওয়েট, চলো একসাথে ঘুমাবো। আপু তো চোখে দেখে না, ও বুঝতেও পারবে না যে আমি তাদের সাথে শুয়ে আছি। যদি বুঝে যায়? দূর, বুঝবে না। আপুর পারফিউম ব্যবহার করে নিব, চলো। আয়ন তুলির নদীর রুমে চলে গেল। নদীর পারফিউম নিয়ে আয়নের পাশে গিয়ে শুয়ে পড়ল। আয়নের বুকে মাথা দিয়ে ঘুমাতে গেলে নদী ঘুমের ভিতরে আয়নকে নিজের কাছে নিয়ে এসে আয়নকে নিজের দিকে নিয়ে হাত পা তুলে দিয়ে জড়িয়ে ধরলে। তুলি আয়ন থেকে সরে গেল। তুলি রাগ হতে লাগলো। আয়ন তুলিকে এক হাত দিয়ে সান্ত্বনা করতে লাগলো। তুলি উপায় না পেয়ে রেগে রুম থেকে বের হয়ে গেল। আয়ন কিছু না বলে নদীকে জড়িয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নদী অনুভব করে আয়ন বুকে মাথা দিয়ে শুয়ে আছে। নদীর ফোনে অ্যালার্ম বেজে উঠলে নদী আয়নকে আস্তে আস্তে ডাক দিয়ে বলল, আয়ান, এই আয়ান, ওঠো, 9টা বেজে গেছে, ওঠো তাড়াতাড়ি। আয়ন নদীর কণ্ঠ শুনে ঘুম ঘুম চোখে বলে, 9টা না, হয়তো 6টা বাজে। আরে না, দেখো 9টা বাজে। আয়ন ফোনের দিকে তাকিয়ে দেখে সত্যি 9টা বাজে। আয়ন অবাক হয়ে বলে, আমার ফোনে ভয়েস করা, আমার যখন ওঠা দরকার তখন ফোন বলে দেয়। ও আচ্ছা আচ্ছা, চলেন গোসল করে নেবেন। নদী খাট থেকে নেমে লাঠি খুঁজতে গেলে আয়ন নদীকে কোলে তুলে নিল। নদী মুচকে হাসি দিল। আয়ন নদীকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। নদীকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে শাওয়ার ছেড়ে দিলে নদী ভয় আয়নকে জড়িয়ে ধরে। আয়ন হেসে পড়ল, হা হা, তুমি তো ভীতু দেখি, ভীতু। মোটেও না, হুট করে শাওয়ার ছেড়ে দিলে যে কেউ ভয় পাবে। হি, তা আমি কি চলে যাব নাকি? গোসল করে দিব। আয়নের কথা শুনে নদী লজ্জা পেয়ে বলে, ফাজিল একটা, যাও। থাকি না, রাতে তো সব দেখে ফেলছি। আয়নের কথা শুনে নদী লজ্জে লাল হয়ে যেতে লাগলো। আয়নকে বলল, তুমি তো ভারী দুষ্টু, যাও তো। লজ্জা পেলে তো বেশ মিষ্টি লাগে। যাও তো এখান থেকে, গোসল করতে দাও। যাচ্ছি তো। আয়ন ওয়াশরুম থেকে বের হয়ে যেতে গিয়ে আয়ন ঘুরে এক সাইডে দাঁড়ালো। নদী আস্তে আস্তে করে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে গোসল করতে গেলে আয়ন মিটি মিটি হাসতে লাগলো। নদী সব কিছু খুলে ফেলো। আয়ন নিজেকে কন্ট্রোল করতে না পেরে পিছন থেকে জড়িয়ে ধরলে নদী প্রথমে চমকে উঠল।
পরে আয়নের হাত ধরে বুঝতে পেরে বলে, ফাজিল, বাইরে যাও নাই? না, বউয়ের সাথে গোসল করব। যাও, তুমি এত দুষ্টু কেন বলো তো? আয়ন নদীকে ঘুরিয়ে নিজের দিকে করে গলায় ঠোঁটের স্পর্শ দিতেই নদীর চোখ বন্ধ করে ফেলে। নদী আয়নের স্পর্শে মাতাল হয়ে যেতে লাগলো। আয়ন নদীকে আদর করতে লাগলো। তুলির চেহারা হঠাৎ ভেসে উঠলে আয়ন সাথে সাথে নদীর থেকে সরে নিল। নদী আয়নকে বলল, কি ব্যাপার, কি হলো তোমার? কিছু না। আচ্ছা চলো গোসল করি, কেউ এসে পড়লে লজ্জায় পড়তে হবে। দুজন গোসল করে নিল। নদী শরীরের সাথে তোয়াল পেঁচিয়ে নিল। আয়ন একটা তোয়াল পরে বের হইলে নদী আলমারি থেকে আরেকটা তোয়ালে বের করে। আয়নের কাছে আসতে লাগলো। যেই নদী টি টেবিলের সাথে ধাক্কা খাবে, সাথে সাথে নদীকে ধরে ফেলো। নদী ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর নদীকে কোলে তুলে নিয়ে সোফায় বসিয়ে দিল। তোয়ালে দিয়ে মাথার চুলগুলো মুছে দিতে লাগলো। নদী আয়নের হাত থেকে তোয়ালে নিয়ে বলে, ওয়েট, আমি তোমার শরীর মুছে দেই। নদীর যত্ন সহকারে আয়নের শরীর মুছে দিতে লাগলো। আয়ন নদীর দিকে এক পলকে তাকিয়ে আছে। নদী উঠে ড্রেসিং টেবিলের কাছে যেতে লাগলো। এক পা করে ফেলে ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ড্রাই নিয়ে সুইচ দিয়ে আয়নকে বলল, এদিকে আসো। আয়ন কাছে গেলে নদী আয়নকে হেয়ার ড্রাই করতে গিয়ে অন্যদিকে কোলে আয়নের অনেক হাসি পেল। বাট হাসি আটকে নদীর হাত থেকে নিয়ে আয়ন নদীর চুলে হেয়ার ড্রাই করে দিতে লাগলো। আয়ন নিজে করে ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। আর নদীকে 3 পিস পরিয়ে দিল। আয়ন নদীকে নিয়ে নিচে যেতে লাগলো। নিচে গিয়ে দেখে নদীর আব্বু সৎমা তুলি বসে আছে। আয়ন নদী নিচে নামলে আয়ন সবাইকে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম, বসো তোমরা। আব্বু অফিসে যাও নাই আজ? না, আজকে একটা পার্টি রাখছি, সবাই আয়ানকে দেখতে আসবে। আর এই পার্টিতে আয়ানকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। ও আচ্ছা। আয়ন নদীকে সোফায় বসিয়ে দিলে নদীর সৎমা বলল, আয়ান, কেমন লাগছে? আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে? জি আন্টি, উনি অনেক ভালো, ওনাকে ভালো না লাগার কোনো প্রশ্ন ওঠে না। আয়নের কথায় নদীর মুখে হাসি ফুটলো। তুলির রাগ হতে লাগলো। তুলি আয়নের দিকে রাগি লুক নিয়ে তাকালো। আয়ন ওই দিকে পাত্তা না দিয়ে নদীর সৎমায়ের দিকে ইশারা করলে। নদীর আম্মু তুলির দিকে রাগি লুক নিয়ে তাকালো। নদী বলে উঠল, আব্বু, ওই মহিলাও আসবে? হ্যাঁ। কেউ না, অনেক ক্ষুধা লাগছে, চলো খাবার খেয়ে নেই। আয়ন আর কিছু বলল না। আয়ন নদীর হাত ধরে নিয়ে যেতে লাগলো। তুলিরা পিছন পিছন যেতে লাগলো। 4 জন খেতে বসলো। তুলি নিচ থেকে আয়নের পায়ে শ্বশুরি দিতে লাগলো। আয়ন পা সরিয়ে দিতে নিলেই তুলি রেগে পায়ে জোরে লাথি মারলো। আয়ন উঠে পড়লো। নদীর আম্মু বলে উঠল, কি হয়েছে আর? কোন মহিলা? কিছু না আন্টি। আয়ন আবার বসে খাবার খেতে লাগলো। 4 জনের খাওয়া শেষ হইলে নদী একা লাঠি নিয়ে যেতে লাগলো। আয়ন নদীর পিছন পিছন যেতে যেতে বলল, কোথায় যাচ্ছ? বাহিরে হাঁটাহাঁটি করব। আমি নিয়ে যাব? না তুমি রুমে গিয়ে রেস্ট নাও। না, আমি তোমার সাথে হাঁটবো। আয়ন নদীর হাত ধরে বাসা থেকে বের হয়ে বাগানের দিকে চলে গেল। 2 জন হাঁটতে লাগলো। এদিকে পার্টির আয়োজন করার মানুষজন চলে এসেছে। আয়ন নদীকে বলে উঠল, একটা কথা বলবো? কি কথা? তুলিকে ওর আম্মুকে তুমি অনেক ভালোবাসো আর বিশ্বাস করো, তাই না? অবশ্যই, উনি তো আমার আম্মু হয়, আর তুলি আমার নিজের বোন তো। আয়ন ও কিছু বলল না। হঠাৎ করে তুলি হুট করে এসে আয়নের কলার ধরে নিজের দিকে টেনে ঠোঁট নিজের দখলে নিলে আয়ন সাথে সাথে ধাক্কা দিল। তুলি রেখে আয়নের কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। কিছু দূর নিয়ে গিয়ে বলল, আয়ান, আমার কিন্তু এইসব পছন্দ হচ্ছে না। আপু এখানে একা হাঁটতে আসে, তোর কেন এখানে আসতে হবে? আর আমাকে এভাবে ইগনোর কেন করছোস? তুলি, মেজাজ গরম করো না, মানুষজন কেউ দেখে ফেলবে কিন্তু। রাখ তোর মানুষ, যার যেমন ইচ্ছে দেখুক, তাতে আমার কি? তুমি আসলেই একটা সাইকো, মাথায় যদি একটু বুদ্ধি থাকতো। আয়ান, তুমি কি এখানে আছো? জি আছি, একটু এইদিকে দেখছি। ও আচ্ছা, আয়ান চলো বাসার ভেতরে যাই। আয়ন তুলিকে সরিয়ে দিয়ে নদীর কাছে গিয়ে নদীর হাত ধরে নিয়ে যেতে লাগলো। তুলির আগে আয়নের দিকে জুতা ছুঁড়ে মারলে আয়ন সাথে সাথে ধরে ফেলো। তুলির দিকে রাগি লুক নিয়ে তাকালো। আয়ন জুতাটা আস্তে নিচে রেখে নদীকে নিয়ে ভিতরে গেল। নদীকে নিয়ে সোজা রুমে চলে গেল। নদী খাটের উপর বসলে আয়ন নদীকে বলে, আচ্ছা থাকো, আমি একটু বাইরে যাব।
আয়ন রুম থেকে বের হয়ে সোজা সৎমাকে খুঁজতে লাগলো। আয়ন খুঁজে পেল। সোজা তুলির আম্মুর হাত ধরে রুমে নিয়ে গিয়ে বলে, আন্টি আপনার মেয়ে কিন্তু বেশি বেশি করছে। কি আছে? আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। আপনার মেয়ে যা শুরু করছে ধরা পড়তে একদিনও সময় লাগবে না। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। আর হ্যাঁ শোনো, নদীর আসল আম্মু কিন্তু আসবে, সাবধানে কথা বলো, উনি কিন্তু অনেক বুদ্ধিমান। ওকে। আয়ন রুম থেকে বের হয়ে চলে গেল। আয়ন সোজা নদীর রুমে চলে গেল। গিয়ে দেখে নদীর জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আয়ন আস্তে আস্তে করে গিয়ে নদীকে পিছন থেকে জড়িয়ে ধরল। নদীকে চমকে যেতে না দেখে আয়ন অবাক হয়ে গেল। নদী আয়নকে বলল, কোথায় গিয়েছিলে? কি ব্যাপার? এইবার ধরলাম, তুমি অবাক হইলে না কেন? তোমার স্পর্শ আমি চিনে ফেলেছি। কিভাবে? আমি যেই জিনিসটা মনোযোগ দিয়ে লক্ষ্য করি সেটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি। আর তোমার শরীরের ঘ্রাণ আর তোমার হাতের স্পর্শ সহজে বোঝা যায়। ও, তুমি তো তাহলে অনেক বুদ্ধিমান। হ্যাঁ, তেমন কিছু না। আয়ন নদীকে ঘুরিয়ে নদীর গলায় কিস করলে। নদী বলে, অনেক আদর করছো। এখন এসব একদম না, সন্ধ্যায় মানুষজন আসবে। শোনো, তোমাকে কিছু টাকা দেই, তুমি আমার সাথে ম্যাচিং করে শার্ট, প্যান্ট, ব্লেজার কিনে নিয়ে আসো। তুমি কোনটা পরবে? আমার ব্ল্যাক জিনিসটা ভালো লাগে, ব্ল্যাক দেখে কিনে নিও। আর বাকি নিজের পছন্দ মতো কিনো। ও তুলিকে সাথে নিয়ে যাও। কেন? আমার কিছু কেনার আছে, ওই কিনে নিয়ে আসবে। আচ্ছা। আয়ন নদীকে ছেড়ে দিল। ক্রেডিট কার্ড ব্যাগ থেকে বের করে আয়নকে ডেকে হাতে দিল আর পিন বলে দিল। আয়ন বলল, আমাকে এইসব বলছো কেন? একদিনে আমাকে এত বিশ্বাস কেন করছো? তুমি আমার হাজব্যান্ড, আর বিশ্বাসের ওপরে সবকিছু চলে। বিশ্বাস না থাকলে ভালো সম্পর্ক নষ্ট হতে সময় লাগে না। আমি তোমাকে বিশ্বাস করছি, এখন তোমার উপরে নির্ভর করে তুমি আমাকে ঠকাবে নাকি বিশ্বাস রাখবে। আয়ন নদীর কথাই কিছু বলার ভাষা খুঁজে পেল না। আয়ন নদীকে কপালে চুমু দিয়ে বলে, ওকে, থাকো। আয়ন কথাটা বলে চলে গেল। তুলিকে দেখে বলল, তোমাকে নিয়ে শপিং করতে যেতে বলছে। আমার সময় নাই, তোমার বউয়েরটা তুমি কেনো গা। যাবে কি না বলো, না হইলে আমি একা যাব। আয়নের কথা শুনে তুলি বলে, আসছি, তুমি নিচে যাও। আর নিচে চলে গেল। তুলি রেডি হয়ে নিচে আসলে দুজন বের হয়ে গেল শপিং মলে গিয়ে। আয়ন তুলি শপিং করতে লাগলো। তিনজনে সেম কালারের ড্রেস কিনলো। আয়ন তুলিকে বলল, তুমি একই রকম শাড়ি কিনলে কেন? তোমার কোনো সমস্যা আছে? সবাই কি বলবে? কিছুই ভাববো না, আমরা দুইজন সেম জিনিস পরি। আয়ন কিছু বলল না। আরও কিছু শপিং করে দুজন চলে আসলো বাসায়। এসে দুজন সোজা নদীর রুমে গিয়ে দেখে নদী নাই। আয়ন ওয়াশরুমের দরজা ধাক্কা দিলে বুঝতে পারে নদী ওয়াশরুমে আছে। আয়ন তুলির খাটের উপরে বসে পড়ল। নদী বের হইলে নদী বলে, আয়ন এসে গেছো? আপু, কিভাবে জানলে আয়ান এখানে আছে? ওই তুইও আছোস? তা দুজনের শপিং করা হয়েছে? হ্যাঁ, বাট তোমার মতো শাড়ি কিনছি জন্য তোমার জামাই সাথে ঝামেলা করছে। আয়ন ওর সাথে ঝামেলা কেন করছো? ওই তো আমার ছোট বোন। আমার জিনিস ওই সবসময় পছন্দ করে। একই রকম জামা কাপড় আমাদের বেশি। ঝামেলা করো না ওর সাথে। আজব কথা বলো। তোমার পছন্দ সব যদিও নেয়, তো আমাকে পছন্দ করলে আমাকে দিয়ে দিবে নাকি? আয়নের কথা শুনে নদীর হাসি মুখটা মলিন হয়ে গেল। তুলি আয়নের দিকে রাগী লুক নিয়ে তাকাতেই নদী কিছু বলবে তার আগে সৎমা এসে বলল, ও, তোমরা তিনজন একসাথে আছো? আয়ান, নদী রেডি হয়ে নাও, মানুষজন আসা শুরু হয়ে গেছে, সবাই তোমাকে খুঁজছে। আপনি যান, আমরা আসছি। আমিও রেডি হয়ে নিই। আপু, তোমার রুমে রেডি হই, তোমাকেও সাজিয়ে দিই, আমিও সেজে নিই। আচ্ছা আয়ান, তুমিও রেডি হয়ে নাও। আমি দেরি করে হয়, আমার আর কি 2 মিনিট লাগবে। তোমরা রেডি হয়ে নাও। আয়ন খাটে বসে পড়ল। তুলি দরজা লাগিয়ে দিয়ে আসলো। নদী কাছে গেলে নদী তুলিকে বলল, আচ্ছা তোরা থাক, আমি ছায়া ব্লাউজ পরে আসি। তুলি নদীর হাতে দিয়ে দিলে। নদী চলে গেল। তুলি ওর জামা খুলতে যাবে, সাথে সাথে আয়ন বলে উঠল, আচ্ছা তুমি এত বেহায়া কেন বুঝি না। নদী আমার স্ত্রী, আমার স্ত্রী হওয়ার শর্তে আমার সামনে এমন থাকতে লজ্জা পায়, আর তুমি কি না? ধ্যাত। আয়ন কথাটা বলে রুম থেকে বের হয়ে যেতে নিলে
তুলি টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে গলা চেপে ধরে পড়ল। ও তাই না? আমি বেহায়া হয়ে গেছি। নতুন বউ পেয়ে আমাকে এখন বেহায়া মনে হয়, তাই না? তুই যে একটা লুচ্চা, সেই দিকে খেয়াল আছে? এতদিন কিছু হয় নাই, আর এখন বেহায়া আমি, তাই না? তুইলি বাজে কথা বলবে না। তোমাকে ওড়না ছাড়া দেখেছি, এটা সত্যি কথা, তাই বলে তোমাকে আমি কখনোই জামা ছাড়া ছবি চাই নাই। এই তুই আপুর মাঝে কি এমন দেখছস যে এখন আমার প্রতি ঘৃণা চলে এসেছে? শোন, তোরা সব ছেলেরাই এক। সুন্দর মেয়ে দেখলে তোদের মাথা ঠিক থাকে না। জাস্ট শ্যাট আপ। অ্যান কথাটা বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। তুলি রেখে দরজায় একটা লাথি মারল। পায়ে ব্যথা পেলে আইন দৌড়ে এসে তুলিকে ধরে পড়ল। পাগল হয়ে গেছো নাকি? তুলি কান্না করতে করতে আইনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুই যা এখান থেকে। আমার কিছু হইলে তোর কি তাতে? তোর তো বউ আছে। আইন কিছু বলতে যাবে, তার আগে নদী দরজা খুলে আইন সাথে সাথে তুলির ঠোঁট নিজের দখলে নিয়ে কোমর জড়িয়ে ধরে তুলে নিয়ে যেতে লাগলো। নদী বলতে লাগলো, আয়ান, তুলি, আছো তোমরা? তুলিকে আইন খাটে বসিয়ে দিয়ে কান্না করতে নিষেধ করে পড়ল। আছি। তোমরা রেডি হও, আমি বারান্দায় চলে গেলাম। তুমি একটু অন্য রুমে যাও। তুলি তো এখানে শাড়ি পরবে। আচ্ছা। আইন তুলির চোখের পানি মুছে দিয়ে পায়ের ব্যথা জেগে কিস করে চলে গেল। তুলি নিজের ব্যথা সহ্য করে আস্তে আস্তে হেঁটে দরজা লাগিয়ে দিল। তুলির চোখের পানি ফেলতে ফেলতে নদীর কাছে গিয়ে শাড়ি পরিয়ে দিল। এদিকে আয়ন পাশের রুমে বসে থেকে ফোনে গেম খেলতে লাগলো। নদী তুলি রেডি হওয়া শেষ হলে তুলি আয়নকে কল দিলে আয়ন রুম থেকে বের হয়ে পাশের রুমে ঢুকতেই নদীর দিকে তাকিয়ে যেন চোখ সরাতে পারছে না। তুলি আয়নকে ইশারা করলে আয়নের মন না চাইতেই তুলির দিকে তাকে হাত দিয়ে ইশারা করে বলল, অনেক সুন্দর লাগছে তোমাদের দুইজনকে। আমি তো চোখ সরাতে পারছি না। হইছে, পাম দিও না, যাও রেডি হয়ে নাও। আয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। আয়ন রেডি হয়ে নদীর পাশে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিল। নদী তারপর বলল, আচ্ছা চলো নিচে যাই। আয়ন নদীর হাত ধুলে তুলির রাগ হইলে তুলি কিছু বলল না। তিনজন সিঁড়িতে নামছিল, সবে ওদের দিকে তাকিয়ে আছে। নদীর আব্বু বলল, এটাই হলো আমার মেয়ের জামাই আয়ান। সবে আয়নের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, মাশাল্লাহ, আমাদের নদীর সাথে অনেক সুন্দর মানাইছে। আয়ন নিচে নেমে সবাইকে সালাম দিল, সবার সাথে কুশল বিনিময় করলো। নদীর আব্বু সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। হঠাৎ করে একজন ভিতরে আসলে নদীর কাছে এসে জড়িয়ে ধরলো। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিলে আয়ন সাথে সাথে মহিলাটাকে ধরে ফেলো। আয়ন অবাক হয়ে মহিলাটাকে দাঁড় করিয়ে দিয়ে বলল, নদী, এটা কি ধরনের ব্যবহার? উনি তোমার গেস্ট, আর গেস্টের সাথে কেউ এমন ব্যবহার করে? গেস্টের মতো থাক, আমাকে জড়িয়ে ধরে নাটক করার কোনো দরকার নাই। আয়ন কিছু বলার আগে সৎমা এসে বলে, আসসালামু আলাইকুম। রাহেলা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, ভালো। তোমার মেয়ের জামাইয়ের সাথে পরিচয় হয়েছো? আসো পরিচয় করিয়ে দিই। আয়ান, এইটা তোমার শাশুড়ি, মানে আমার হাজবেন্ডের এক্স বউ। আয়ন হা হয়ে গেল। আয়ন নদীর দিকে তাকিয়ে পড়ল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তা তুমি আমার মেয়েকে বিয়ে করছো? জি। তোমার ব্যাকগ্রাউন্ড কি? আয়ন, চলে আসো ওখান থেকে। আর আমি মনে করি আমার স্বামীকে এসব প্রশ্ন করার কোনো অধিকার আমি কাউকে দেই নাই। ওর ব্যাকগ্রাউন্ড কি, ওর পরিচয় কি, কারো শোনার প্রয়োজন নাই। ও আমার হাজবেন্ড, এটাই ওর পরিচয়। নদী, এভাবে কথা কেন বলছো? উনি তোমার মা, তোমার কার সাথে বিয়ে হইল এটা ওনার শোনার অধিকার অবশ্যই আছে। উনি তোমাকে জন্ম দিয়েছে, উনি জানবেন না তার মেয়ের সাথে কার বিয়ে হইল? আয়ন, তুমি জানো না উনি কেমন একটা মানুষ। তুমি বা কেমন মানুষ? উনি খারাপ হইলে তুমি বা কেমনে ভালো হও? দেখো, তোমার আম্মু যদি খারাপ হয়, তুই সন্তান হয়ে এত মানুষের সামনে তাকে অপমান করতে পারো না। হয়তো এখানে সবাই তোমার পরিচিত, বাট আমি তো নতুন জামাই। এখানে আমার সামনে কিভাবে নিজের মাকে অপমান করো? যেইটা হয়েছে নিজেদের মাঝে রাখার প্রয়োজন ছিল, সবার সামনে প্রকাশ করে স্মার্ট ভেবো না নিজেকে। আয়নের কথা শুনে সবাই হাতে তালি দিল। রাহিলা বেগম আয়নের প্রতি বেশ ইমপ্রেস হয়ে গেল। মুখের ভাব ভঙ্গ করে মনে হচ্ছে আয়ন নদীর আম্মুকে বলল, আন্টি, আমার নাম আয়ান ইসলাম। আমি একজন এতিম। আমার বাবা মাকে আমি তা জানি না। আমি এতিমখানায় বড় হয়েছি, পড়াশোনা করছি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।
কোন এতিমখানায় থাকতে? আয়ান এতিমখানার নাম বলে রাহেলা বেগম বলে। এটাই তো আমাদের এতিমখানা। ও, আপনি কি চৌধুরী সাহেবের মেয়ে? নানুকে তো আমি চিনি। নানুকে আমার নাম বললে উনি আপনাকে আমার সম্পর্কে বলে দিবে। তাহলে তো আমার সম্পর্কেও জানতে আপনার বেশি কষ্ট করতে হবে না। তুমি আমার মেয়েকে বিয়ে কেন করলে? নিশ্চয়ই টাকার লোভে, তাই না? রাহেলা বেগমের কথা শুনে নদীর রাগ হতে লাগলো। নদী কিছু বলবে তার আগে আয়ান বলে। হ্যাঁ, আপনার যেটা মনে হবে সেইটাই ভেবে নিতে পারেন। আমি এতিম, যেখানে আপনার মেয়েকে বিয়ে করছি। আপনার সবার এটাই ভাবা স্বাভাবিক, তাই ওইটাই ভেবে নেন। আমার পড়াশোনা শেষ হইলে আমি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। আমার এইসব কোনো দরকার নাই। অনেক চালাক তুমি। চালাক না হইলে এই দুনিয়াতে টেকা অনেক কঠিন। আয়ান, তুমি আর একটা প্রশ্নের উত্তর দিবে না। তুমি কোথায়? নদী আয়নের দিকে আসতে নিলে নদী পড়ে যেতে নিবে। সাথে সাথে রাহেলা বেগম আয়ন দুই দিক দিয়ে দুজন ধরে ফেল। নদী ওর আম্মুর হাত সরিয়ে দিয়ে আয়নের হাত ধরে বলে। আয়ান, রুমে চলো। ওই মহিলার সামনে থাকলে উনি তোমার মাথায় নষ্ট করে দিবে। নদী বারবার কি মহিলা মহিলা করছো? উনি তোমার আম্মু। একটা কথা সবসময় মাথায় রেখো, পর কখনোই আপন হয় না। নিজের মানুষ যদি ক্ষতিও করে, দিন শেষে ওরা বিপদে পাশে থাকবে। ও আর আপন সাজার কিছু পর মানুষ যত আপন হওয়ার চেষ্টা করুক না কেন, কখনোই তাড়াতাড়ি আপন হবে না। আয়নের কথা শুনে তুলির আগে হাত মুঠো করে নিল। নদী কিছু না বলে আয়নের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সিঁড়ির কাছে গেলে নদী আয়নের হাত ধরে উঠতে লাগলো। রাহেলা বেগম নদীর আব্বুকে বলল। আমার মেয়েকে আমাকে না জানিয়ে বিয়ে কিভাবে দিতে পারলে? আয়ান ভালো ছেলে, বুঝদার ভালো, তাই বিয়ে দিয়েছি। আর ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার মেয়েকে আমি সুখে দেখছি, তাই প্লিজ গোয়েন্দাগিরি করো না। ভালো হইলে ভালো, না হইলে কি হতে পারে ভালো করে বুঝতে পারছো? রাহেলা বেগম কথাগুলো বলে চলে গেল। আয়ন নদীকে নিয়ে রুমে গেলে নদী খাটে বসে থ হয়ে বসে থাকলো। আয়ন নদীর দিকে তাকিয়ে থাকলে নদী বলল। আয়ান, ওনার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কিছু মনে করো না, উনি সব কিছুতেই বাড়াবাড়ি করে। আচ্ছা, বাদ দাও এইসব, চলো বারান্দায় যাই। আয়ন নদীকে তুলতে যাবে, সাথে সাথে তুলি বলে ওঠে। উনি চলে গেছে। আপু তোমাকে আর ভাইয়াকে নিচে যেতে বলল। আয়ন নদী তুলির কথা শুনে নিচে চলে গেল। সবার সাথে সময় কাটিয়ে রাত 12টার দিকে সবাই যার যার বাসে চলে গেল। আয়ন নদী ক্লান্ত হয়ে রুমে চলে গেল। আয়ন ঠাস করে খাটের উপর শুয়ে পড়ে নদী বলল। তুমি ঠিক আছো? হ্যাঁ, অনেক ঘুম পাচ্ছে। তোমার পোশাক কি পরিবর্তন করে দিব? না, আমি একা করতে পারি। তুমি ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে যাও। আয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে খাটে এসে শুয়ে পড়ল। সাথে সাথে আয়নের ঘুম চলে আসলো, ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে তুলি এসে পড়ল। কলেজে যাবে না? তোমার বোন কই গেছে? আপু অফিসে গেছে। কি? অফিসে গিয়ে উনি কি করে? আপু প্রতিদিন অফিসে যায়, দেখতে পায় না, বাট আপু অন্ধ অবস্থায় সাইনগুলো করতে পারে। যেগুলো সহজে পারে ওইগুলোই করে নেয়, আর বাকি সব আম্মু আর ম্যানেজার দেখে নেয়। ও আচ্ছা। আয়ন উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে তুলির সাথে কলেজে চলে গেল। কলেজে ক্লাস করে কলেজ একটাই ছুটি হলে তুলি পড়ল। আয়ান, রেস্তোরাঁ থেকে খেয়ে লেকের পাড়ে যাব। মাথা ব্যথা করছে, তোমার আপুর অফিসে যাব, ওনার সাথে দেখা করে বাসায় এসে ঘুমাবো। কি? আপুর অফিসে যেতে হবে কেন? আচ্ছা, তুমি কি বোঝো না নাকি? তোমার বোনকে যত পটাতে পারবো তত আমাদের কাজ সহজ হবে। চলো আমাকে নিয়ে। আচ্ছা চলো। রিক্সা নিয়ে দুজন বের হয়ে সোজা নদীর অফিসের সামনে গিয়ে নামলো। তুলি ভাড়াতে ভিতরে ঢুকলো। আয়নকে ঢুকতে দিতে না চাইলে তুলি বলে। আরে ওইটা আমার দুলা ভাই, আসতে দেন। তুলির কথা শুনে দারোয়ান সালাম দিয়ে দুঃখিত বলে আয়নকে ঢুকতে দিল। আয়ন তুলি ভিতরে চলে গেল। আয়নকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। একজন এসে বলল। ম্যাম, স্যার, ম্যাম, সব মিটিং আছে। আর আয়ান, তুই এখানে কি করিস? আপু, তুমি এখানে কাজ করো?
হ্যাঁ, বাট তুই ম্যামের সাথে কি করিস? এমনি ঘুরতে আসলাম। এখানে ঘোরার কি আছে? তুই আমার এখানে বসে, ম্যাম দেখলে রেগে যাবে। রাইসা আয়নের হাত ধরে ওর চেয়ারে বসে দিল। কয়েকজন আয়নের কাছে সে মাথায় হাত দিয়ে পড়ল। কিরে পিচ্ছি, তুই এখানে কি করিস? আপু তোমরা সবাই এখানে জব করো? হঠাৎ করে নদী আসলে সবাই যার যার জায়গায় গিয়ে বসলো। হঠাৎ করে নদী বলে উঠল, আয়ন তুমি কি এখানে? মনে হচ্ছে তুমি এখানে এসেছো। আয়ন সাথে তুলি অবাক হয়ে গেল। আপু, তুমি কিভাবে বুঝলে ওইখানে আছে? ওইটা ম্যাজিক। আপনার মিটিং শেষ হয়েছে? হ্যাঁ। আয়ন নদীর হাত ধরে সবে হাঁ করে তাকায়। রাইসা আয়নের হাত ধরে বলে, এই আয়ান, এইসব কি করছিস? ম্যামের হাত কেন ধরছোস? সরি ম্যাম, ওই একটু বাচ্চা টাইপের, না বুঝে হাত ধরে ফেলছে। তুমি ওকে চেনো নাকি? ইয়ে মানে জি ম্যাম, প্লিজ রাগ করবেন না। নদী ফিক করে হেসে দিয়ে বলল। কিভাবে চেনো ওকে? আরও কয়েকটা মেয়ে এসে ভয়ে ভয়ে বলে, আয়ন এখান থেকে যা, খুব সাহস বেড়ে গেছে তাই না? আয়ন কিছু বলতে যাবে, পিছন থেকে সৎমা এসে বলে, আয়ান, তুলি, তোমরা এখানে কি করছো? ওনার সাথে দেখা করতে এসেছি। দুলাভাই তো আপুকে ছাড়া থাকতে পারছে না, আপুর সাথে দেখা করার জন্য চলে এসেছে। তুলির কথা শুনে নদী অনেকটা খুশি হলো। সৎমা হেসে বলে, আয়ান আসো। ওয়েট, আপু এত ভয় পাও না আমার জন্য, তোমাদের চাকরি যাবে না। কেন তোমার জন্য ওনাদের চাকরি কেন যাবে? শোনেন, ভয় পাওয়ার কিছু না, আয়ান আমার হাজবেন্ড। নদীর কথা শুনে সবে হতভম্ব হয়ে গেল। সবে হাঁ করে তাকিয়ে আছে। আয়ন নদীর হাত ধরে চলে যেতে নিল। তুলি ওদের পিছন পিছন যাচ্ছিল। নদী আয়নকে বলল, দুজনের পড়াশোনা কেমন চলছে? ভালো আপু। গুড, রেজাল্ট ভালো না হইলে দুজনের খবর আছে। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ নাকি? আমি সব কিছুতে ফার্স্ট হই। তুলির বিষয়ে বলতে পারবো না, আন্ডা খাবে। দুলাভাই হয়েছ ভালো কথা, ঝগড়া করো না, বলে দিলাম। দুজনেই কথা শুনে নদী হাসতে লাগলো। আয়ন নদীর হাসি দেখতে দেখতে লিফটে চলে গেল। উপর তলায় গিয়ে নদীর কেবিনে চলে গেল। নদী আয়ন তুলিকে বসতে বলল। আয়ন তুলির সোফায় বসলে নদী এসে বলল, কি খাবে দুইজন? এখানে কিছু খাবো না, রেস্তোরাঁয় গিয়ে খাবো। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু উপরে যাব ভাইয়ার সাথে দেখা করতে। হাসনাত ছাদে গেছে। ও আচ্ছা। তুলি উঠে চলে গেল। নদী আয়নকে বলল, তুমি কি রেস্তোরাঁ খাবে নাকি চা খাবে, কোনটা? আয়ন উঠে নদীর কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে ফিস ফিস করে বলল, আমি অন্য কিছু খেতে এসেছি, ওইটা খাইলেই হয়ে যাবে। আয়নের কথা শুনে নদী লজ্জা পেল। নদী আয়নকে বলল, যাও তো, তুমি পিচ্ছি হইলে কি হবে? অনেক দুষ্টু, খালি মাথায় দুষ্টু চিন্তা থাকে, তাই না? বউকে তো একটু জ্বালাই, অন্য কাউকে তো জ্বালাই না, তাই না? তা ঠিক বলছো। দিবা নাকি অন্য কারো থেকে নিব? নদী ঘুরে আয়নের মুখে হাত দিয়ে ঠোঁটে স্পর্শ করে সাথে সাথে নদী ঠোঁট জোড়া নিজের দখলে নিল। আয়ন নদীর কোমর ধরে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিল। 3 মিনিট পর ছেড়ে দিলে নদী লজ্জায় আয়নের বুকে মাথা রাখলে। আয়ন হাসতে লাগলো। আয়ন নদীর গাল ধরে কপালে চুমু দিয়ে বলল, তুমি এত লজ্জা কেন পাও? জানি না। আয়ন ফিক করে হেসে বলে, লজ্জা পাইলে তোমার অসম্ভব সুন্দর লাগে, আরও তোমার প্রতি আকর্ষণ তৈরি হয়। অফিস না হইলে এখন যে কি করতাম না। যাও, ফাজিল একটা। নদী আয়নকে সরিয়ে দিলে আয়ন আবার হাত ধরে টেনে বুকের সাথে জড়িয়ে নিল। নদীর ঠোঁট আবার নিজের দখলে নিতে যাবে, সাথে সাথে দরজায় নক হইলে আয়ন সাথে সাথে ছেড়ে দিয়ে সোফায় বসলো। নদী আসার অনুমতি দিলে ভিতরে আসলো। নদীকে কিছু ফাইল দিয়ে চলে গেল। নদী চেয়ারে গিয়ে বসলো। ফাইলগুলো আস্তে আস্তে হাত দিয়ে চেক করতে থাকলো। আয়ন অবাক হয়ে নদীকে বলে, তুমি এই অবস্থায় কিভাবে কাজ করো? আমার সব কিছুর ধারণা হয়ে গেছে, এখন কোনো কিছুতে সমস্যা হয় না। ও আচ্ছা। চা অর্ডার দেয়। তুমি খাইলে দাও, আমি আর কিছু খাবো না। আচ্ছা আমাদের সাথে তুমিও চলো না। দুঃখিত গো, আমার অনেক কাজ জমে গেছে, কাজগুলো তাড়াতাড়ি জমা দিতে হবে। ও রাগ করলে রাগ করো না প্লিজ। না, রাগ করি নাই। আচ্ছা শোনো, খাবার অর্ডার দাও। কি খাবে? তোমার পছন্দ মতো দাও। তুমি বলো।
বললাম তো, তুমি যেটা খাইতে পারবে। আচ্ছা, এক কাজ করো, টিফিন নিয়ে এসেছে, দেখো টেবিলের উপরে আছে, ওইটা খাও, পেটও ভরে যাবে। আইন টিফিন বক্স থেকে খাবার বের করলো, তারপর ওয়াশরুমে গিয়ে হাত ভালোভাবে ধুয়ে আসলো। একটা চেয়ার টেনে নদীর কাছে বসলো। খাবারের লোকমান নদীর মুখে ধরলে নদী হেসে বলে, তুমি খাও, আমি কফি খেয়েছি, পেট ভরা আছে। তাড়াতাড়ি খেয়ে নাও, স্বামী খাওয়াই দিচ্ছে, পছন্দ হচ্ছে না মনে হয়। নদী খাবার খেতে লাগলো আর নিজের কাজ করতে লাগলো। খাওয়া শেষ হলে আইন বলল, পেট ভরে গেছে, আমি এখন যাইগা। তুমি তো কিছু খেলে না, আমাকে পুরো খাবার খাইয়ে দিলে। ওইটাই তো খাওয়া হয়ে গেছে। আয়ান যাবে না? আয়ান হাত ধুয়ে বক্স গুছিয়ে রেখে বলল, যাবো। আচ্ছা থাকো তাহলে, বাসায় গেলাম। আচ্ছা যাও, সাবধানে যাও দুজন। ঠিক আছে। আইন তুলি বের হয়ে গেল। নদী হাসি মুখে মনে মনে ভাবতে লাগলো, ফাজিল একটা, আমাকে খাইয়ে দেওয়ার জন্য কি বাহানাটা দিল, পাগল একটা। নদী কথাগুলো বলে কাজ শুরু করে দিল। আর এদিকে আইন তুলে বের হয়ে গেল, সোজা রেস্তোরাঁয় গিয়ে খাবার খেয়ে চলে গেল। খাবার খেতে খেতে আয়ন বলে, আচ্ছা ওনার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল? আম্মু করিয়েছিল। আর শোনো, আপুকে যত সরল সোজা ভাবতেছো, আপু কিন্তু মোটেও তেমন না। কি, তোমার আম্মু করিয়েছিল? আয়ন আর কিছু না বলে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে দুজন বাসায় চলে গেল। আইন রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়লো। তুলি কিছুক্ষণ পর এসে আয়নের বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। নিজের রুমে যাও, কাজের লোক কেউ দেখলে নদীকে বলে দিতে পারে। সমস্যা নাই, উপরে কেউ আসবে না। ও। তুলি আয়নের বুকে শান্তিতে ঘুমিয়ে গেল। আইনের কেন জানি বিষয়টা ভালো লাগলো না। আইন আস্তে আস্তে তুলিকে বালিশে শুয়ে দিল। আইন একবার ঘুরে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে আইনের ঘুম ভাঙলে দেখে নদীর রুমে ঢুকছে। পাশে তাকিয়ে দেখে তুলি নাই। দীর্ঘ নিঃশ্বাস ফেল। আইন বলে উঠল, তোমার ছুটি হয়েছে? হ্যাঁ, ঘুম ভাঙছে তোমার? তুমি জানলে কিভাবে যে আমি ঘুমিয়েছিলাম? তুই বললো তুমি ঘুমিয়ে আছো। ও আচ্ছা। আইন নদীর হাত থেকে ব্যাগ নিয়ে টেবিলের উপর রেখে দিল। নদী পোশাক খুলে দিতে লাগলো। নদী বলল, হয়েছে, বাকিটা আমি করে নিতে পারবো, দিয়ে দাও। তুমি একটু 3 পিস দিয়ে যাও। ওকে। আইন আলমারির কাছে গেল। নদী ওয়াশরুমে চলে গেল। আইন নদীর হাতে 3 পিস দিয়ে বের হয়ে আসলো। নদী গোসল করে নিল। গোসল করে জামা পরে বের হইলে আইন হেয়ার ড্রাই করে দিল। আইন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। 11 মাস পর। আয়ান, তোমার ব্যবহার আমার মোটেও ভালো লাগছে না। উফ, কথা বলবে বলো না, বারবার গায়ে হাত কেন দিচ্ছ? ও, আমি গায়ে হাত দিলে তোমার শরীর জ্বলে পুড়ে যায়, তাই না? আয়ান, আমাকে আর তোমার ভালো লাগে না, তাই না? আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলতে চাই না, সরো। সামনে থেকে নদীকে আনতে যেতে হবে। আমার প্রশ্নের উত্তর দাও, তারপর এয়ারপোর্টে যাবে। ধ্যাত, সামনে থেকে যাও তো। আইন কথাটা বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তুলি নিচে পড়ে গেল। তুলি রেগে চিৎকার করে বলল, আয়ান, আমার সাথে বেশি বুঝিস না। আয়ান, আমাকে ধোঁকা দেওয়ার পরিণতি কখনোই ভালো হবে না। যে জিনিস আমার না, আমি তাকে কারোর হতে দিব না। কি করবি তুই, মেরে ফেলবি নাকি? মেরে ফেল, আসলে বাঁচার কোনো ইচ্ছে আর আমার নাই। তোকে জীবনে ভালোবেসে ভুল করেছিলাম। আগের লাইফটাই অনেক ভালো ছিল। যেই দিন থেকে তোকে ভালোবেসেছি শুধু অন্যায় করে গেছি। তোর জন্য অন্ধ মেয়েটাকে দিনের পর দিন ঠকিয়ে গেছি। আমি আর এসব সহ্য করব না। আমি ওকে সত্যি করে ভালোবাসি। আইনের কথা শুনে হঠাৎ সৎমা এসে আইনের গালে থাপ্পড় মেরে গলা চেপে ধরে বলে, তোর সাহস দেখি অনেক বেড়ে গেছে। খুব চালাক, তাই না? নদীর সকল সম্পদ একা নেওয়ার। আন্টি, আমার গলা ছাড়েন। আমার উপরে বেশি চিল্লালে আমি নদীকে সব বলে দিব। তোকে যে ভালোবাসে, যে বিশ্বাস করেছে, একবার যদি নদী এইসব জানে, তোর মনে হয় ওই তোকে আর ভালোবাসবে? তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। ওর রাগ দেখে ওর আব্বু পর্যন্ত ভয়ে কাঁপে। আর তুই কিনা আমাদের ফাঁসাবি। দেখ তোকে কিভাবে সরিয়ে দেই। আমার গলা ছাড়েন বলছি।
আইন ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আইন গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হতে নিলে সৎমা বলে, আয়ান, আমাদের বিরুদ্ধে গেলে এখন যেমন আছো তেমন থাকো। বিরুদ্ধে গেলে আমাদের কাছে কিছু ভিডিও আছে, যদি নদীর আব্বুর ফোনে পাঠিয়ে দেই তাহলে কেমন হবে? তুলির ফোনে আইনের আর তুলির কিছু ঘনিষ্ঠ ছবি, আর সাথে আইন যে নদীকে কিভাবে ধোকা দিবে সবকিছু ভিডিও করা। আইন যেন থমকে গেল। আইন বলে, এইসব কখন করলে? তোমার কি মনে হয় আমি কাঁচা খেলোয়াড়? কি ভাবছো আমার ফোন থেকে এইসব ডিলিট করবে? লাভ নাই, এগুলো জায়গা মতো চলে যাবে যদি বেশি বাড়াবাড়ি করো। ছি, তোমরা এত জঘন্য। ছি, আর আপনি একজন নির্লজ্জ মা। সম্পদের নেশায় মেয়ের এসব পিক ভিডিও দেখতে লজ্জা করে না? আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। মোটেও না, এইসব আমার কাছে কোনো ব্যাপার না। রাহেলাকে যেভাবে এই বাড়ি ছাড়া করেছি, তুমি বেশি বুঝলে সেইভাবে তোমাকেও ছাড়াবো। কি, আপনি নদীর আব্বুকে সরিয়ে দিয়েছেন? হ্যাঁ, নদীর আব্বু সাথে ঘনিষ্ঠ ভিডিও আর তুলির পেটে থাকায় আরো সুবিধা হয়েছিল। সুন্দরভাবে রাহেলার কাছে গিয়ে কান্নাকাটি নাটক করলাম। রাহেলা রেগে গেল, আর নদী ঠিক ওর মায়ের মতো রাগ, জিদ, প্রতারণা কখনো সহ্য করবে না। যেমন আমাকে ওর আব্বুর সাথে বিয়ে দিয়েছে, নদী সেম কাজ করতে পারে। বাহ, তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, বা তুলির সাথে বিয়ে দিয়ে দিল। থু, আপনাদের কি বলবো, দুইজন একটা সাইকো। অ্যান কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। অ্যান বাসা থেকে বের হয়ে সোজা এয়ারপোর্টে চলে গেল। অ্যান নদী আর ওর আব্বুর জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ গাড়ির সামনে থেকে ভাবতে লাগলো, আমি এইসব কাজ কিভাবে করতে পারলাম? সামান্য ওই নোংরা মেয়েকে ভালোবেসে অন্য মেয়ের সাথে প্রতিনিয়ত অভিনয় করে গেলাম। আমাকে যে এত ভালোবাসে, কখনো যদি এটা জানতে পারে তাহলে মানুষের প্রতি বিশ্বাসটা উঠে যাবে। আয়নের চোখের পানি পড়তে লাগলো। হঠাৎ করে নদীর আব্বু নদীর কাছে আসলে আয়ন সাথে সাথে চোখ মুছে নিল। আয়ন নদীর আব্বুকে সালাম দিয়ে নদীর হাত ধরে বলল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? জি ভালো, ভিতরে বসো। আয়ন নদীকে হাত ধরে ভিতরে বসিয়ে দিল। আয়ন দুজনের লাগেজ টিকিতে রেখে দিল। নদীর আব্বু পিছনে গিয়ে বসলো। আয়ন ড্রাইভিং করতে লাগলো। নদী বলল, তুমি একা? তুলি আসলো না? আমি ওদের কাউকে কিছু বলি নাই। ও আচ্ছা। তা প্রজেক্টটা পাইছো তোমরা? হ্যাঁ, বাসায় গিয়ে একটা পার্টি দিব। আর সরি। আয়ন নদীর দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে, সরি কেন বলছো? তোমাকে কয়েক মাস একদম সময় দিতে পারি নাই। আরে সমস্যা নেই, সরি বলতে হবে না। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমার লাঠি কই? আয়নের কথা শুনে নদী হেসে বলল, লাগেজের ভেতরে আছে। আব্বু তো ধরে নিয়ে এসেছে, আর বাকিটা তুমি নিয়ে যাবে, তাই আর বের করি নাই। ও আচ্ছা। আয়ান, তোমার কিছু হয়েছে? কণ্ঠ কেমন ভারী লাগছে। না, আমি ঠিক আছি। দুজন টুকটাক কথা বলতে বলতে যেতে লাগলো। নদী আয়নের দিকে এক নজরে তাকিয়ে আছে। আয়ন তাকালে নদী অন্যদিকে ঘুরে তাকালো। নদীদের বাসার ভিতরে গিয়ে গাড়ি থামালে নদীর আব্বু নামলো। লাগেজ বের করতে লাগলো। আয়ন নেমে নদীর হাত ধরে নদীর লাগেজ নিয়ে যেতে লাগলো। নদী অপলক দৃষ্টিতে আয়নকে দেখতে লাগলো। ভিতরে গেলে তুলির সৎমা নদীকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। নদী খুশি হয়ে বলে, তোমরা কেমন আছো? ভালো আপু, তুমি কেমন আছো? তোমাদের দেখে অনেক ভালো এখন। উনি ক্লান্ত জার্নি করে এসেছে। নদী চলো রুমে। আয়ন নদীকে নিয়ে যেতে লাগলো। তুলি রাগ হতে লাগলো। নদীকে নিয়ে রুমে চলে গেল। আয়ন লাগেজ সবকিছু বের করতে যাবে, সাথে সাথে নদী বলে, ওয়েট, আমি গুছিয়ে নেব, তোমাকে এসব করতে হবে না। আচ্ছা, তোমার পোশাক খুলে দিব কি? না থাক, আমি ওয়াশরুমে গিয়ে করে নিব। কি ব্যাপার, 3 মাসে কি তুমি আবার লজ্জাবতী হয়ে ফিরলে নাকি? আয়নের কথা শুনে নদী ফিক করে হেসে বলে, থাক, আসেন, আপনি খুলে দেন। আয়ন দরজা লাগিয়ে দিতে যাবে, সাথে সাথে তুলি এসে আয়নের কলা ধরলো। আয়ন সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তুলি আস্তে আস্তে বলে, কি রে, কি ভাবছোস? বউ এসেছে, রোম্যান্স করবি?
করতে দিব না। তুলি এসেছিস নাকি? হ্যাঁ আপু। আয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়ন বলে, নদী তুমি ওয়াশরুমে যাও, আমি তোমার জন্য 3 পিস বের করে দেই। আচ্ছা তোমরা বসে কথা বলো, আমি যাচ্ছি। নদী একা যেতে লাগলো। আয়ন 3 পিস নিয়ে নদীকে দিয়ে আসলো। আয়নের হাত ধরে টান দিয়ে তুলি নিজের কাছে নিয়ে এসে জোর করে কিস করার চেষ্টা করতে লাগলো। আয়ন সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন বলল, তুলি বাড়াবাড়ি করবে না। কিসের বাড়াবাড়ি? তুই তো তোর বউকে কিস করতি, সেইটাই আমার সাথে আগে করবি, তারপর তোর বউয়ের কাছে যাবি। তুই কে যে তোকে কিস করতে হবে? তোকে আমি ঘৃণা করি, বুঝতে পারছিস? আয়নের কথা শুনে তুলি রেগে আয়নকে খাটের উপর ফেলে দিল। নদী ওয়াশরুম থেকে বের হয়ে আয়ন তুলিকে এভাবে দেখে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আয়ন তুলিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তুলি আয়নের দুহাত চেপে ধরে কিস করতে থাকলো। আয়ন ধাক্কা দিলে সাথে সাথে তুলি রেগে বলে, বউ এসেছে নাটক করস? আয়ান, নাটক কম কর। নদী তাড়াতাড়ি নিজের চোখ মুছে পড়ল। আয়ান, তুলি, তোমরা কি আছো? আয়ন তাড়াতাড়ি করে উঠে পড়ল। আয়ন নিজেকে ঠিক করে নিতে লাগলো। তুলি রুম থেকে বের হয়ে গেল। আয়ন নদীর হাত ধরল। আয়ন নদীকে খাটের উপর বসিয়ে দিল। আয়ন নদীর হাত দুইটা শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল। নদী আয়নকে বলল, কি ব্যাপার, আমার হাত দুইটা এভাবে জড়িয়ে ধরলে কেন? নদী আমি তোমাকে। কিছু বলতে যাবে সাথে সাথে সৎমা এসে বলে, নদী খাবার খেয়ে নাও। আয়ন খাবারের প্লেট নিয়ে বলে, আপনি যান, আমি ওকে খাওয়াই দিচ্ছি। নদীর কাছে গিয়ে বসে। আয়ন খাবার খাওয়াই দিতে লাগলো। নদী এক পলকে তাকিয়ে আছে। আয়ন নদীকে বলল, 3টা মাস আমাকে ছাড়া থাকতে তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগছে? ভালো লাগে নাই। পড়াশোনার চাপ শেষ, আজকে রেস্ট নাও, আগামীকাল আবার পার্টি। তারপরের দিন থেকে আমি তোমাকে একা থাকতে দিব না কিন্তু। কি করবে আমাকে রেখে শুনি? ঘুরতে যাব, ভালো সময় কাটাতে চাই। আচ্ছা। আয়ন নদীকে পানি খাওয়াই দিয়ে হাত ধুয়ে প্লেট রেখে আয়ন নদীকে শুয়ে দিল। আয়ন নদীর বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। নদী আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়নের বুকের ভিতরে যেন ঝড় উঠে যাচ্ছে। আয়নের চোখের পানিগুলো যেন বাত মানছিল না। আয়ন অনেক কষ্টে নিজের চোখের পানি আটকিয়ে রেখে নদীর বুকে শান্ত হয়ে শুয়ে থাকলো। নদী চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে দেখে আয়ন ঘুমিয়ে আছে। নদী প্রাণ ভরে আয়নকে দেখতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এত ছোট ছেলে আমাকে এত ভালোবাসবে, এত ভালোভাবে কেয়ার করত, এত ভালোবাসা আদর করত। আমি তো ভেবেছিলাম হয়তো বড় কিছুটা, বাট এখন তো দেখি পুরো বাচ্চাদের মতো দেখতে। কত কিউট, ইচ্ছে করছে গিলে খাই। আল্লাহ জানে আমার বরটার উপরে কার কার নজর পড়েছে। আর এই তুলির বিষয়টা দেখতে হবে। আমার জামাইয়ের উপরে নজর দেওয়া, তুলি তোর কপালে দুঃখ আছে, আল্লাহ ভালো জানে। আমি কি থাকাতে কি কি করছোস, আমি না থাকাতে কি কি করছোস, আগেই কাউকে বলবো না। আমি যে চোখে দেখতে পারছি, আমাকে জানতে হবে বাড়িতে আসলে কি ঘটনা হচ্ছে। নদী কথাগুলো বলে আয়নের কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিল। নদী ওয়াশরুম থেকে বের হয়ে টি টেবিলের উপরে আয়ন আর ওর ছবি দেখতে লাগলো। আয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ইস কত কিউট লাগছে, প্রথম দেখাতে ভাবতে পারি নাই ওইটা আমার বর। ফাজিলটা যেমন কিউট তেমন দুষ্টু। আয়নকে নড়ে উঠতে দেখে নদী তাড়াতাড়ি করে ফ্রেম রেখে দিল। আয়ন ঘুম থেকে উঠে নদীকে জড়িয়ে ধরে বলল, কখন উঠছো? এই তো কিছুক্ষণ হয়েছে। আয়ান তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু বের হব। কোথায় যাবে? ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব। ওকে, আমি কি নিয়ে যাব? না তুমি থাকো, ড্রাইভারের সাথে যাব। তোমাকে একবার তো নিয়ে গেছিলাম, তুমি বিরক্ত বোধ করছিলে। ওকে যাও, তোমার ফ্রেন্ডরা দুষ্টু টাইপের, যাও গা। ওকে। আয়ন ওয়াশরুমে চলে গেল। নদী বের হয়ে গেল। আয়ন ওয়াশরুম থেকে বের হয়ে শার্ট প্যান্ট চেঞ্জ করে আয়ন সোজা বাসা থেকে বের হয়ে গেল। আয়ন বাসা থেকে বের হয়ে সোজা নদীর নানা বাড়ির সামনে গেল। আয়ন ভিতরে ঢুকতে চাইলে আয়নকে যেতে দিল না। আয়ন বারবার রিকোয়েস্ট করতে লাগলো, প্লিজ আমাকে যেতে দেন, আমার রাহেলা বেগমের সাথে দেখা করার খুব দরকার। আয়নকে এভাবে রিকোয়েস্ট করতে দেখে উপর থেকে একটা মেয়ে ইশারা করলো ভিতরে ঢুকতে দিতে। আয়ন ভিতরে গেল। মেয়েটাকে ধন্যবাদ দিল। আয়নকে বলল, কে তুমি? ফুপির সাথে কেন দেখা করতে চাও? আমি নদীর হাজবেন্ড। মেয়েটা শুনে অবাক হয়ে গেল। মেয়েটা বলে, মজা করছো নাকি? না, মজা করছি না, ওয়েট।
আয়ন ফোন থেকে নদী আর ওর ছবি দেখালে মেয়েটা বলে, কি সত্যি? ভিতরে চলুন, ফুপি ভিতরেই আছে। আয়নকে নিয়ে ভিতরে যেতে লাগলো। আয়ন ভিতরে দেখে রাহেলা বেগমের সাথে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আয়ন সবাইকে দেখে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয়ান, তুমি এখানে বসো। আয়নকে দেখে রাহেলা বেগমের বাবা বলে, আরে আয়ান দাদু ভাই, তুমি এখানে? তোমার তো কোনো খোঁজ খবর নেই, কোথায় থাকো? দাদু কেমন আছেন? আয়নের কথা শুনে বলল, হ্যাঁ ভালো আছি দাদু। বসো, কিছু হয়েছে কি দাদু? আয়ন বলল, না দাদু, আন্টি আপনার সাথে আমার কথা বলার আছে। প্লিজ আমাকে কিছু সময় দিবেন, প্লিজ, আপনার আমি পায়ে ধরছি। আয়ন রাহেলা বেগমের পা ধরতে যাবে, সাথে সাথে রাহেলা বেগম উঠে দাঁড়িয়ে আয়নকে বলল, ওয়েট, এসব কি করছো? আর কি দরকার আমাকে? নদী যদি জানে কতটা রেগে যাবে জানো? তুমি এখানে কেন এসেছো? নদী তো আজকে দেশে আসার কথা। উনি ওনার বান্ধবীদের সাথে দেখা করতে গেছে। উনি জানে আমি বাসায় আছি। কি হয়েছে, কি বলতে চাও? আমি এখানে বলতে পারবো না, আপনাকে আমি একা বলতে চাই। আচ্ছা, আমার রুমে চলো। ওয়েট, সবার সাথে তোমার পরিচয় করিয়ে দেই। এটাই আমার বড় ভাই, ভাবি, ছোট ভাই আর তার বউ। আর এটাই আমার বাস্তি। আর বাবাকে তো চেনো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আয়নের সালামের উত্তর নিয়ে বলল, ভালো আছি। তুমি তাহলে আমাদের জামাই? আয়ন বলল, জি। নদীর বড় মামি বলে, নতুন জামাই এসেছে আর দাঁড় করিয়ে রাখছো? বাবা বসো, আজকে কিন্তু আমাদের এখানে থাকতে হবে। আজ থাকতে পারবো না, বাট ভাগ্যে যদি থাকে তাহলে ইনশাল্লাহ অনেক দিন থাকবো। সবার সাথে অনেক আড্ডা দিব। আমার সাথে আসো। আয়ন রাহেলা বেগমের সাথে যেতে লাগলো। নদীর কিছু কাজিন ভিতরে ঢুকে বলে, ছেলেটা কে রে? কি কিউট দেখতে। নজর দিয়ে লাভ নেই, নদিয়াপুর হাজবেন্ড। মেয়েটার কথা শুনে মেয়েগুলো হা হয়ে বলে, কি বলিস? আপুর বিয়ে হয়েছে শুনছি, জুনিয়র, বাট এত কিউট ছেলে। নদীর মামার রাগি লোক নিয়ে তাকালে সবাই চলে গেল। এদিকে রাহেলা বেগম আয়নকে রুমে নিয়ে গিয়ে বলল, দরজাটাই লাগিয়ে দেই। আচ্ছা দেও। আয়ন দরজা লাগিয়ে দিয়েই বলল, কিভাবে যে বলবো আন্টি, আমি বুঝতে পারছি না। আন্টি, আমি যা বলবো আগে রেগে যাবেন না প্লিজ। আমার পুরো কথা শুনবেন, তারপর আমাকে যে শাস্তি দিবেন আমি সব মাথা পেতে নিব। আমার মেয়েকে ধোঁকা দিয়েছো। সম্পদের কারণে আমার সতীনের সাথে হাত মিলিয়ে বিয়ে করছো। তুলি তোমার গার্লফ্রেন্ড, এসব তো বলবে নাকি? আয়ন অবাক হয়ে গেল। আয়ন বলল, আন্টি, আপনি এইসব কিভাবে জানেন? আমি সব কিছু জানি, তা আমাকে এসব বলতে কেন এসেছো? আপনি এত কিছু জানার পর নদীকে কেন বলেন নাই? আর আমাকে সহজে ছেড়ে দিয়েছেন কেন? আমি চাইলে তোমাকে কবে জেলে পাঠাতে পারতাম, নদীর সামনে সব প্রকাশ করে দিতাম, বাট চুপ করে আছি শুধুমাত্র আমার মেয়ের দিকে তাকিয়ে। আমি দেখেছি তোমাকে পাওয়ার পর আমার মেয়ে সব সময় হাসি খুশি থাকে। আমি মা হয়ে হাসিটা কেড়ে নিতে ভয় লাগছিল, তাই চুপ করে আছি, শুধু ভয় পাচ্ছি যেদিন ও সব জেনে যাবে, যদি নিজের ক্ষতি করে ফেলে। সে ভয়ে আমি চুপ হয়ে আছি আর তোমাকে তোমার মতো চলতে দিচ্ছি। আর আমি কিছু প্রমাণ খুঁজছি। একবার আমার মেয়ের মনে জায়গায় যদি নিতে পারি, তখনই সবার ভালোর মুখোশ খুলে দেব। আয়ন কথাগুলো শুনে ওইখানে বসে পড়ল। আয়ন রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, আন্টি, আমি আপনার মেয়েকে আর ঠকাতে চাই না। আমি আপনার মেয়েকে সত্যি অনেক ভালোবাসি। আন্টি, আমাকে সাহায্য করেন। আমি আপনার মেয়েকে ছাড়া এক মুহূর্ত কিছু ভাবতে পারি না। আন্টি, আমি তুলির ভালোবাসায় অন্ধ ছিলাম। আমি ওকে পাওয়ার জন্য আন্টি যা বলেছে আমি তাই করতে বাধ্য হয়েছি। আর আমারও লোভ জেগেছিল, বাট আমি এখন ওইসব কিছু চাই না। আন্টি, আমি আপনার মেয়েকে ছাড়া আর কিছু চাই না। আমার শুধু আপনার মেয়েকেই লাগবে। আয়ন কথাগুলো বলে অঝরে কান্না করতে লাগলো। রাহেলা বেগম বলে উঠল,
খুব চালাক তুমি। যখন দেখলে সুন্দর বউ, পুরো সম্পদ নিজের নামে করতে পারবো, সেখানে অন্য কাউকে কেন দিতে যাব? তখন পাল্টে নিলে, তাই না? আন্টি, আমি আপনাকে কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। আল্লাহ কসম করে বলছি, আমার ওইসব কিছু দরকার নেই। আমি শুধু আপনার মেয়েকে চাই। আমি আপনার মেয়েকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। তাই নাকি? তাহলে এক কাজ করো, এই ফলকারটা ছুরি দিয়ে গলা কেটে ফেলো। আমার মেয়ের জন্য যদি মরতে পারো তাহলে মরে যাও। এভাবে যদি মরে যাও তাহলে আমার মেয়ে তোমার প্রতি ঘৃণাও থাকবে না, তোমাকে আজীবন ভালোবেসে যাবে। আর তুমি বেঁচে থাকলে আমার মেয়ে তোমাকে সারা জীবন ঘৃণা করবে। তার থেকে মরে যাও। অ্যান্ড চাকুটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকতে লাগলো। অ্যান্ড কান্না করতে করতে বলল, আন্টি, আমি নিজেকে শেষ করে দিব। আন্টি, নদীকে বলেন আমি অনেক সত্যি ভালোবাসি ওকে। আন্টি, আমি একবার নদীকে দেখে মারা যেতে চাই। হা হা হা, এত নাটক করো না, এসব কিছুই পারবে না। অ্যান্ড ফোন বের করে নদীকে কল দিতে লাগলো। নদী কল রিসিভ করে নদী হাসতে হাসতে বলে, কি ব্যাপার, মিস করছো নাকি? আয়ান, আমার একটু রাত হবে ফিরতে, প্লিজ রাগ করো না। না, রাগ কেন করবো? নদী, একটা কথা বলবো। কি ব্যাপার আয়ান, তোমার কণ্ঠ এমন লাগছে কেন? তুমি কি কান্না করছো? কই না তো। আমার মন বলছে তুমি কান্না করছো। আচ্ছা বাবা, আমি খুব তাড়াতাড়ি আসবো, কান্না করা লাগবে নাকি? নদী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে পারলে ক্ষমা করে দিও। নদী আয়নের দিকে তাকিয়ে দেখে ওর চোখে পানি পড়ছে। নদী না দেখার ভান করে হেসে বলল, আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। এই পাগল, আই লাভ ইউ। ওয়েট, আমি বুঝতে পারছি আমার বরটার কি লাগবে। ওয়েট করো, বারান্দায় যাই, ফাজিলগুলো দুষ্টুমি করছে। নদী বারান্দায় যেতে লাগলো। রাহিলা বেগম পরিস্থিতি বুঝতে পেরে কানে হেডফোন দিল। নদী যেতে নিলে আয়ন বলল, এই সাবধানে যাও, পড়ে যাবে তো। আরে বাবা, চিন্তা করো না তো, চলে এসেছি। ওয়েট, ফ্লাইং কিস দেই। নদী আয়নকে কিস দিতে লাগলো। আয়নের চোখে অঝরে পানি ঝরতে লাগলো। আয়নের বুকটা ফেটে যাচ্ছে। নদী আয়নের চোখের পানি স্পষ্ট দেখতে পাচ্ছে। নদীর আয়নের কান্নায় বুকটা ফেটে যেতে লাগলো, কিন্তু বুঝতে দিল না। নদীকে বলল, নদী, একটু আলোতে যাও না, তোমাকে একটু দেখতে দাও না। এতগুলো কিস দিলাম, একটাও রিটার্ন দিলেন না, তুমি কি খুশি না? আয়ান হাসির রেখা টেনে বলে, হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা নদী, ভালো থাকো। আল্লাহ হাফেজ। কখনোই কারো জন্য কষ্ট পাও না। এনজয় বউ। আয়নের কথা শুনে নদীর বুকের ভিতর ঢুক করে উঠল। আয়ন কল কেটে দিল। আয়ন ফোনটা সোফায় রেখে রাহিলা বেগমের দিকে তাকিয়ে বলল, কানে হেডফোন খুলেন। তা শেষ নাটক করা। আয়ন কিছু না বলে সোজা ছুরি দিয়ে গলায় ফেসে দিতেই রাহিলা বেগম দৌড়ে এসে হাত চেপে ধরল। আয়নের গলা দিয়ে রক্ত ঝরতে লাগলো। রাহিলা বেগম বলল, আয়ান, কি পাগলামি করছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার হাত ছাড়েন, আমি বাঁচতে চাই না। আমার মরে গেলে নদীর জন্য ভালো হবে। আমি অনেক খারাপ একটা মানুষ, আমার বাঁচার কোনো অধিকার নাই। এতিম হয়ে জন্ম নিয়েছিলাম, কম অত্যাচার সহ্য করি নাই। দিন শেষে যে আমাকে অন্ধের মতো ভালোবাসলো, যে আমাকে তার সব কিছু ভাবে, আর দিন শেষে আমি তাকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে গেছি। আয়ন কথাগুলো বলে কানে ভেঙে পড়ল। যে আবার গলায় টান দিতে যাবে, সাথে সাথে রাহিলা বেগম থাপ্পড় দিয়ে বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে যাকে ভালোবাসো তার সাথে সারা জীবন থাকার চেষ্টা করো। তোমার কি মনে হয় তুমি মারা গেলে নদী ভালো থাকবে? তোমার এটাই ভুল ধারণা। আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলছি, তাই বলে সত্যি সত্যি গলায় ফাঁস দেবে? রাহিলা বেগম শাড়ির আঁচল ছিঁড়ে আয়নের গলায় বেঁধে দিয়ে কান্না করতে করতে বলে, আয়ান, আমি একজন মা। আমি খারাপ হতে পারি, এতটা খারাপ না যে একজন মায়ের সন্তানকে মৃত্যুর পথে এগিয়ে দেব। আয়ান শোনো, মৃত্যু সবকিছু সমাধান দিয়ে আসতে পারে না। তুমি যদি নদীকে সত্যি ভালোবাসো তাহলে তুমি সাহস বুকে রাখো। তুমি ওই ফালতু মহিলাকে পুলিশের হাতে তুলে দিতে সাহায্য করো। সুযোগ বুঝে তুমি নদীকে সব সত্যি কথা বলে দিও।
দেখো, নদী তোমাকে সত্যি ভালোবেসে থাকলে হয়তো রাগ করে, কথা বলবে না, মুখ দেখতে চাইবে না, কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষকে এত সহজে কেন ছেড়ে চলে যাবে? দরকার হলে ভালোবাসার মানুষের জন্য লড়াই করবে। তুমি ওই শয়তানদের হাত থেকে নিজের স্ত্রীকে না বাঁচিয়ে রেখে চলে যাবে? অ্যান্ড রাহেলা বেগমকে জড়িয়ে ধরে বলে, আন্টি আমি আর নিতে পারছি না। আমি কিভাবে ওনার সাথে এমন অন্যায় করতে পারলাম? নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। আমি নদীর সামনে থাকতে পারছি না। নদীর মুখ দেখলে নিজের পাপের কথাগুলো মনে পড়ে যায়। কান্না করো না, নিজের ভুল বুঝতে পারছো, কান্না করে লাভ নাই। এভাবে কেউ ছুরি ধরে আল্লাহ জানে কতখানি কেটে ফেলছো। অ্যান্ড রাহেলা বেগমকে ছেড়ে দিলে। রাহেলা বেগম ড্রেসিং টেবিলের উপর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আয়নের গলায় কাপড় সরিয়ে দিয়ে রক্ত পরিষ্কার করতে লাগলো। উপরের চামড়ার কিছু অংশ কেটে গেছে দেখে রাহেলা বেগম বলল, এমন ভাবে কেউ ধরে? আর একটু হলে কি হতো? মৃত হয়তো। আর এমন পাগলামি করবে না। আন্টি আপনি এত ভালো, তাহলে উনি আপনাকে ঘৃণা কেন করে? নদীকে ওই মহিলা ভুল বুঝিয়েছে। আমাদের যখন ডিভোর্স হয় তখন নদীকে আমার কাছে নিয়ে আসতে চাইলে নদী আসে না। আমি নদীকে প্রায় দেখতে যেতাম, কিন্তু আমাকে কখনোই দেখা করতে দেয় নাই। একটা না একটা বাহানা দিত, আমি বিশ্বাস করে চলে আসতাম। আর এইদিকে নদীর কানে বিষ ডালতো যে আমি নদীকে ভালোবাসি না, আমি খোঁজ খবর কোনোদিন নেই নাই। আর অনেক কিছু বুঝে শুনিয়ে আমার প্রতি ঘৃণা ধরিয়ে দিয়েছে। আপনি কিভাবে জানলেন যে নদী এই জন্য ঘৃণা করে? তোমাদের যে রান্না করে দেয় ওই আমাকে সব বলছে। ও আমার বিশ্বস্ত লোক। কি উনি? হ্যাঁ, আরো লোক আছে, তোমরা চিন্তাও করতে পারবে না। তুমি আর সবাইকে কখন কি করো সব আমি জানি, আমার কাছে সব খবর আছে। আয়নের গলায় ব্যান্ডেজ করে দিলে অ্যান কিছু বলবে, তার আগেই নদী কল দিল। নদী কল দেখে রিসিভ করলো। নদী আয়নের গলার ব্যান্ডেজ দেখে অবাক হয়ে কিছু না বলে বলল, আয়ান কোথায় তুমি? আমি তো বাসায় এসেছি। ও আমি একটু বাইরে এসেছি, তুমি থাকো আমি আসছি। আচ্ছা। অ্যান কল কেটে দিল। রাহেলা বেগম বলল, আচ্ছা তুমি যাও, ওর সন্দেহ হওয়ার আগে। ওকে। অ্যান বিদায় নিয়ে নিচে নামলো। নিচে গেলে সবাই অবাক হয়ে তাকালো। অ্যান সবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। রাহেলা বেগম নিচে নামলে মামা বলে, কি ব্যাপার রে লাহেরা, তুই কি তোর মেয়ের জামাইকে মারতে নিয়েছিলি নাকি? না। রাহেলা বেগমকে সবে জিজ্ঞেস করতে নিলে কোনো উত্তর না দিয়ে বের হয়ে গেল। আইন গাড়ি নিয়ে বাসায় চলে গেল। বাসায় গেলে সবাই অবাক হয়ে গেল। তুলি দৌড়ে এসে বলে, আয়ান তোমার গলায় কি হয়েছে? আইন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোর জানতে হবে না। আইন কথাটা বলে রুমে চলে গেল। রুমে গেলে দেখে নদী বসে আছে। আইন নদীর কোলে মাথা দিলে নদী হেসে বলে, কই গেছিলে? একটু বের হয়েছিলাম, তুমি ছিলে না, রুমে থাকতে ভালো লাগছিল না। ও আচ্ছা। আইন নদীর হাত বুকে জড়িয়ে নিল। নদী আয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আয়নের গলা ব্যান্ডেজ করা কেন? ওর কি হয়েছে? আর ওয়েট, ওই কি আম্মুর কাছে গিয়েছিল নাকি? আম্মুর রুমের মতো পেন্টিং দেখলাম। না, তা কিভাবে হয়? আম্মুর কাছে গিয়ে ওই কি করবে? আয়ান, এই আয়ান। ওই তোর দুলাভাই হয়, তুই ওর নাম ধরে ডাকছিস কেন? আপু প্লিজ চুপ করো। আয়ান গলায় কি হয়েছে সত্যি করে বলবে? আয়ান গলায় কি হয়েছে? আইন রেগে তুলির গলা চেপে ধরলো। তুলি আয়নের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তুলি আয়নের পেটে লাথি দিল। আয়ন ছেড়ে দিল। তুলি আয়নকে বলল, ব্যাস অনেক হয়েছে, তোর এত বড় সাহস আমার গলা চেপে ধরস? আপু তোমার জামাই আমার বয়ফ্রেন্ড, ও তোমাকে ভালোবাসে না, এই সব মিথ্যে অভিনয় করছে। তোমার সম্পদের লোভে ও তোমাকে ফাঁসিয়ে এই বাড়িতে ঢুকেছে, আর তুমি তো চোখে দেখো না। তোমার আমার কথা বিশ্বাস না হলে তোমার বিশ্বস্ত মানুষ থাকলে তাকে নিয়ে আসো, আমি সব প্রমাণ দিয়ে দিচ্ছি।
তুলির কথা শুনে নদীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। নদী রেগে তুলির দিকে লাঠি ছুঁড়ে মেরে পড়ল। চুপ, একদম আমার স্বামীর নামে বাজে কথা বলবি না। তোরা মা মেয়ে মিলে আমাকে ধোকা দিয়ে যাচ্ছিস। আমি কি কিছু জানি না? আর আয়নের সাথে তখন তুই জোরাজোরি করছিলি, আমি কি কিছু দেখি নাই? আপু, তুমি দেখেছো মানে? হ্যাঁ, আমি সব দেখেছি। আমার চোখের অপারেশন হয়েছে, আমি সব কিছু দেখতে পারছি, বুঝতে পারছস? আমি সবাইকে চমকে দেওয়ার জন্য অভিনয় করে গেছি। ভেবেছিলাম গতকাল সবাইকে বলে দিব, বাট তোদের মা মেয়ের এমন রূপ দেখবো ভাবতেও পারি নাই। তোদের মায়ের জন্য আমি আমার আম্মুকে ভুল বুঝেছি। আপু, এইসব কি বলছো? একদম নাটক করবি না, আমার কাছে সব প্রমাণ আছে। কি ভাবছস তোরা যে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলি আমি কিছু জানি না? তোদের উপরে আমার সব সময় নজর ছিল। আমি আজ নিজের চোখে সব দেখেছি, প্রমাণ দেখবি? নদী ওর ফোন বের করে কিছু ভিডিও ফুটেজ বের করলো। নদী চিৎকার করে বলল, তোরা মা মেয়ে আগামীকাল থেকে বাসা থেকে বের হয়ে যাবি। আপু, এইসব প্ল্যান আমাদের ছিল না, সব আয়ানের প্ল্যান। আপু, আমরা তোমাকে একা ঠকাই নাই। ওয়েট, আমি তোমাকে প্রমাণ দেখাই। তুলি ওর ফোন বের করে ভিডিও দেখালে নদী কয়েক পা পিছিয়ে গেল। আয়ন নদীকে কিছু বলতে যাবে, নদী রেগে আয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে পড়ল। তার মানে তুই আমার সাথে সব নাটক করছস? আমাকে সত্যি করে ভালোবাসস না? আমার বিশ্বাস ভালোবাসা নিয়ে তুই এইভাবে খেলা করলি? আয়ন, এমন কেন করলি? সামান্য সম্পদের জন্য আমার সাথে এমন করলি? নদী চিৎকার করে আয়নের কলার ধরে পড়ল। চুপ করে আসিস কেন? বল, কেন করলি এমন? তোকে আমি এত ভালোবাসা দিলাম, তোর মন রাখার জন্য কি করি নাই আমি? আর দিন শেষে তুইও আমাকে ধোকা দিলি। নদীকে আয়ন কিছু বলতে যাবে, নদী রেগে ধাক্কা দিয়ে বলল, এখন থেকে চলে যা। তুই যদি এখান থেকে না যাস, আল্লাহর কসম আমি তোকে খুন করে ফেলবো। চলে যা এখান থেকে। করতে পারবো খুন? আমি এখান থেকে কোথাও যাব না। হ্যাঁ, আমি তোমার সাথে অন্যায় করছি, কিন্তু আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি নদী। আয়নের কথা শুনে নদী রেগে ফুলদানি হাতে নিয়ে সোজা আয়নের মুখে বাড়ি মারল। আয়ন সিটে পড়ে গেল। আয়নের মুখ দিয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো। নদী চিৎকার করে বলল, একদম তোর ওই মুখে আমার নাম নিবি না। ভালোবাসা? কিসের ভালোবাসা? তুই এখান থেকে চলে যা বলছি, না হলে আমি সত্যিই তোকে মেরে ফেলবো। উপরে এত চিল্লাপাল্লার শব্দ শুনে সৎমা, নদীর আব্বু, কাজের লোক সবাই দৌড়ে আসলো। এই অবস্থা দেখে নদীর আব্বু বলল, নদী, কি হয়েছে আয়নের? মুখ দিয়ে রক্ত পড়ছে কেন? নদী, এত রেগে গেছস কেন? আব্বু, এই আয়ানকে আমার সামনে থেকে সরাও, না হইলে আমি ওকে সত্যি খুন করে ফেলবো। মা, কি হয়েছে? এমন কেন করছিলা? নদীর দিকে এগিয়ে আসতে গেলে তুলি হাত ধরে ফেলে বলে, আম্মু, সামনে যেও না, আপু সব কিছু জেনে গেছে। তুলি কথা শুনে সৎমা ভয়ে কাঁপতে লাগলো। এদিকে কাজে মেয়ে রাহেলা বেগমকে ফোন দিয়ে সব বলে দিল। নদী পুলিশকে কল দিতে লাগলো। সৎমা পায়ে ধরে পড়ল, মা, আমাদের ক্ষমা করে দে। নদী লাঠি দিয়ে সরিয়ে দিয়ে পড়ল, আমার জীবন নিয়ে 3 জন খেলা করছস, আর আমি তোদের 3 জনকে ছেড়ে দেব? তোরা 2 জন তো আমার ব্যাপারে ভালো করে জানতি। তোদের সাহস কি করে হলো আমার সাথে এমন গেম খেলার? আপু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের তুমি ক্ষমা করে দাও। নদী লাঠি দিয়ে ওদের সরিয়ে দিয়ে পুলিশকে আসতে বলল। আয়নের দিকে তাকে নদীর আব্বু বলল, আয়ান, তুমি কি করছো? কি করছে শুনতে চাও? আব্বু, এই প্রতারক তুলির বয়ফ্রেন্ড, আর ওই আমাকে বিয়ে করছে আমার নামের সব সম্পদ নিচের নামে করার জন্য। এতদিন যে ভালোবাসা, এত কেয়ার, সব ছিল ওর নাটক। নদীর আপু কথাগুলো শুনে থমকে গেল। আয়নের দিকে তাকিয়ে পড়ল, আয়ান, তুমি এটা করতে পারলে? আমি তোমাকে এতিম ভেবে নিয়ে আসলাম, আর তুমি কিনা আমাদের সাথে গেম খেললে? নদীর সৎমা কিছু বলতে যাবে, নদীর আপু ঠাস করে থাপ্পড় মেরে দিল। পুলিশ আসলে নদীর উপরে আসতে বলল। উপরে আসলে নদী বলল, এই 3 জনকে নিয়ে যান, আর এই যে সব প্রমাণ। আর তুলি নিজের ফোন দে। তুলির ফোন কেড়ে নিয়ে আয়নের প্রমাণগুলো দেখিয়ে দিল। আয়নের চোখ বেয়ে অনবরত পানি ঝরতে লাগলো। নদীর সৎমা তুলি পায়ে ধরে অনুরোধ করতে লাগলো। নদী কারোর কোনো কথা শুনলো না। পুলিশ 3 জনকে ধরে নিয়ে যেতে লাগলো। আইন নদীর দিকে এক পলকে তাকিয়ে থেকে যেতে লাগলো। আইনকে নিয়ে গেলে নদী হাঁটু গেড়ে বসে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো।
নদীর আব্বু এগিয়ে আসলে নদীর জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আব্বু, আয়ান আমার সাথে এমন কিভাবে করলো? আয়ান, আমি তো ওকে নিজের জীবনের থেকেও ভালোবাসতাম। আয়ান কিভাবে এমন করলো আব্বু? আব্বু, আমি যাকে বিশ্বাস করি, যাকে ভালোবাসি, তারা কেন আমাকে ধোকা দেয় আব্বু? নদীর কথা শুনে নদীর আব্বু কি বলবে তার ভাষা খুঁজে পেল না। নদীকে জড়িয়ে ধরে নিজের চোখের অশ্রু ফেলতে লাগলো। রাহেলা বেগম দৌড়ে আসলে নদীর কাছে গিয়ে বলল, নদী, তুই ঠিক আছস? নদী ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার কথা না শুনে ওই কুত্তার বাচ্চাকে বিশ্বাস করেছি। দিন শেষে ওই আমাকে ধোকা দিল আম্মু। নদী, কান্না করিস না। নদী, আয়ান কোথায়? আম্মু, ওর নাম আর আমার সামনে উচ্চারণ করবে না। আমি ওকে ঘৃণা করি। নদী, আয়ান? আয়নের নাম শুনতে নদী রেগে বলে, আম্মু, তুমি যদি ওর নাম আমার সামনে উচ্চারণ করো, আমি নিজেকে শেষ করে দিব। নদীর কথা শুনে রাহেলা বেগম চুপ হয়ে গেল। 7 বছর পর। আরিয়ান, ওঠো, তাড়াতাড়ি ওঠো বলছি। আজকে তোমার প্রথম স্কুল, তাড়াতাড়ি ওঠো না। তুই যা, রেডি হ, আমি ওকে তুলে রেডি করে নিচ্ছি। তাড়াতাড়ি করো আম্মু, আমার দেরি হয়ে যাচ্ছে এমনিতেই। তুই যা। নদী তাড়াতাড়ি করে রেডি হতে লাগলো। রাহেলা বেগম আরিয়ানকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে হাত মুখ ধুইয়ে দিল। আরিয়ান রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, নানু, আমার ঘুম ভাঙিয়ে দিলে কেন? আমি আরো ঘুমাবো। তোমার আম্মুকে কি এসব বলবো? রাহেলা বেগমের কথা শুনে আরিয়ান ঢোক গিলে বলে, না না। গুড, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আরিয়ানকে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রেডি করিয়ে দিয়ে নিচে গিয়ে খাবার খাওয়াই দিয়ে নদীর সাথে পাঠিয়ে দিল। রাহেলা বেগম ওদের বিদায় দিয়ে নদীর আব্বুকে বলল, আমি একটু বের হব। তুমি বাসায় থাকবে নাকি অফিসে যাবে? বাসায় থাকবো, শরীরটা ভালো লাগছে না। আচ্ছা, তাহলে তুমি রেস্ট নাও। রাহেলা বেগম তাড়াতাড়ি করে রুমে গিয়ে রেডি হয়ে নিল। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল। একটা সিএনজি নিয়ে সোজা থানায় চলে গেল। রাহেলা বেগম কারোর আসার অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেই হঠাৎ করে কেউ এসেছে, বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয়ান, তোমার কি হাল করছো? তোমার কণ্ঠ না শুনলে চিনতে পারতাম না। ওই আর কি, কেমন আছেন? নদী কেমন আছে? সবাই ভালো আছে, চলো আমার সাথে। কোথায় যাব? আমার বাড়িতে যাবে। নদীর সামনে যেতে হবে না। আমার ছেলে কত বড় হয়েছে, এখন নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। গাড়িতে ওঠো। রাহেলা বেগম সাথে সিএনজিতে উঠল। রাহেলা বেগমের সাথে সিএনজিতে উঠল। রাহেলা বেগম নিজের ফোনে আরিয়ানের ছবি বের করে বলল, আরিয়ান? আয়নের চোখ থেকে খুশিতে পানি বের হলো। আয়ন বুকে জড়িয়ে নিল। আয়ন বলে উঠল, আন্টি, আমি আমার ছেলের সাথে দেখা করব। নদীর সাথে আজ প্রথম স্কুলে গেছে। আমি সময় পেলে তোমার কাছে নিয়ে আসব। আন্টি, বলো। নদীর সাথে দেখা করতে চাই। তোমাকে তো বলেছিলাম, ওই তোমার নাম উচ্চারণ করতে শুনতে পারে না। সেখানে তোমাকে দেখলে না জানি কি করবে। আন্টি, আমাকে কাজের লোক হিসেবে নিয়ে চলেন না। আমাকে দেখে তো নদী চিনতে পারবে না। আমার চেহারা আমি নিজেই চিনি না। যদি ধরা পড়ে যাও? পড়বো না, প্লিজ আমাকে নিয়ে চলেন। আয়নের অনেক রিকোয়েস্টে রাজি হয়ে গেল। আয়নকে নিয়ে সোজা বাসে চলে আসলো। আয়নকে নিচের রুমে থাকতে দিল। কাজের লোকেদের খাবার দিয়ে যেতে বলল। আয়নকে খাবার দিলে আয়ন খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে আয়ন খাটে শুয়ে থাকলো। আরিয়ানের আসার অপেক্ষা করতে লাগলো। 4টার দিকে আরিয়ান নদী বাসায় ফিরে নদী আরিয়ান সোফায় বসে পানি চাইলে আয়ন পানি নিয়ে আসলো। আয়নকে দেখে নদী বলল, কে তুমি? ওই নতুন কাজের লোক, কথা বলতে পারে না ও। আরিয়ানকে দেখে শুনে রাখার জন্য রাখছি। আমু, নাটক কম করো। ওকে এখানে কে নিয়ে এসেছে? নাটক করছি মানে? নদী রেগে উঠে ক্লাস ঢিল মারতেই আয়ন ক্যাচ ধরে ফেলো। আরিয়ান খুশি হয়ে হাতে তালি দিতে লাগলো। আরিয়ানের দিকে রাগী লুক নিয়ে তাকাতে আরিয়ান চলে গেল। নদী দাঁতের দাঁত চেপে পড়ল, আমি খুব ভালো করেই জানি এটা কে। আমার সামনে একদম নাটক করবে না। এখনই এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো, না হলে খুব খারাপ হয়ে যাবে। নদী, আমি আমার সন্তানকে ছাড়া কোথাও যাব না। জাস্ট শাট আপ। কিসের সন্তান? ওই শুধু আমার সন্তান আর কারণ না।
আমি ওর মা, আমি ওর বাবা। একদম আমার সন্তানের দিকে নজর দিস না। আমার সন্তানের দিকে নজর দিলে আমি তোকে খুন করে ফেলবো। সন্তানের প্রতি এত ভালোবাসা কবে আসলো? তুমি তো আমার সন্তানকে জন্ম দিতে চাও নাই, তাহলে এখন আবার সন্তান সন্তান করছো কেন? আয়নের কথা শুনে নদীর রাগ উঠে গেল। আয়নের দিকে টি টেবিলটা উল্টিয়ে দিল। আয়ন সরে দাঁড়িয়ে গেল। আরিয়ান ভয়ে কাঁপতে লাগলো। আয়ন আরিয়ানের কাছে গিয়ে কোলে নিতে যাবে, সাথে সাথে নদী হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, আম্মু, তুমি কি আমার সন্তানকে আমার থেকে দূর করার জন্য ওকে এখানে নিয়ে এসেছো? নদী, ফালতু কথা বলিস না। দেখ, আমি মানছি আয়ান অনেক বড় অন্যায় করছে, কিন্তু আয়ান তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে। ও নিজের পাপের শাস্তি আর কত পাবে? 7 বছর ওকে তুই জেল খাটালি। আমি ওকে জামিন করতে চাইছিলাম, ও করতে দেয় নাই, শুধুমাত্র তুই কষ্ট পাবি বলে। ও কি করে নাই তুই জানোস? ওর গলায় ওইটা কিসের কাটা দাগ? আমার শোনার প্রয়োজন নেই। আর তুমি বেঈমানদের সাথে হাত মিলিয়ে আমার পেছনে এত কিছু করছো। ছি। নদী, দেখ, অনেক চুপ থাকছি আর না, এত দিন অনেক সহ্য করছি। এত ভালো আয়ানকে ঘৃণা করস, তাহলে কেন প্রতি রাতে ওর ছবি জড়িয়ে কান্না করস? তুই কি ভাবস আমি কি কিচ্ছু জানি না? স্টোর রুমে গিয়ে তুই কি করস না করস আমি সব জানি। রাহিলা বেগমের কথা শুনে আইন অবাক হয়ে গেল। নদী কিছুটা থতমত খেয়ে গেল। আইন নদীর দিকে তাকিয়ে কিছু বলবে, নদী এখান থেকে দৌড়ে চলে গেল। আরিয়ান যেতে চাইলে আইন আরিয়ানের হাত ধরে ফেলে। আরিয়ান ভয় পেলে রাহিলা বেগম বলে, আরিয়ান, ভয় পেও না, উনি তোমার আব্বু হয়। আইন আরিয়ানকে কোলে নিয়ে চোখের পানি ছেড়ে দিল। আরিয়ানের সারা মুখে চুমু দিতে লাগলো। আরিয়ান আয়নকে বলতে লাগলো, আব্বু, আপনি এতদিন কোথায় ছিলেন? আমাদের কি একটুও মিস করেন নাই? আয়ান আরিয়ানের কথা শুনে বলে, অনেক মিস করছি আব্বু। আমি চাইলেও তোমাদের কাছে আসতে পারতাম না। আমি অনেক পচা বাবা তো। আরিয়ান, আমাকে তুমি ক্ষমা করে দিও। আরিয়ান আয়নের চোখের পানি মুছে দিতে দিতে বলে, আব্বু, কান্না করেন না। আপনি কান্না করলে আমারও কান্না পাচ্ছে। আরিয়ান আয়নকে চুমু দিয়ে বলে, একদম কান্না করব না। আচ্ছা আব্বু, তুমি নানুর কাছে থাকো, আমি একটু তোমার আম্মুর সাথে কথা বলে আসি। আরিয়ান নেমে পড়ল। আয়ন দৌড়ে সিঁড়ি ভেঙে রুমে গেল। দরজা ধাক্কা দিলে খুলে গেল। নদী রেগে কিছু বলতে যাবে, তার আগেই আয়ন নদীর মাথা ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী ধাক্কা দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন খাটের উপরে ফেলে দিয়ে 2 হাত চেপে ধরে কিস করতে থাকলো। নদী নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আয়ন নদীর ঠোঁট ছেড়ে দিলে নদী যেই কিছু বলতে যাবে, আয়ন বারবার ঠোঁটে কিস করতে থাকলো। নদী এক প্রকার কান্না করতে লাগলো। নদী কান্না করতে করতে বলল, আমার সাথে কেন এমন করলে? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে আমি কত ভালোবেসেছিলাম। দিন শেষে তুমি আমার সৎ মা, সৎ বোনের সাথে হাত মিলিয়ে আমার সাথে এমন করলে। নদী, আমি মানছি আমি অন্যায় করছি। নদী, বিশ্বাস করো, আমি তোমার সাথে যেমন ব্যবহার করছি সব আমি আমার মন থেকে করেছি। আমি ভেবেছিলাম সত্যি হয়তো অভিনয় করছি, কিন্তু আমি অভিনয় করতে গিয়ে আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি নদী। তুমি আরিয়ান ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই। নদী, আমি আমার পাপের শাস্তি তো মাথা পেতে নিয়েছিলাম। নদী, আমি 7টা বছর তোমাকে ছেড়ে থেকেছি। সন্তান হওয়ার খবর শুনেও আমি আসতে পারি নাই। কতটা ছটফট করছি নদী। আমি তোমাদের ছেড়ে আর থাকতে পারবো না। নদী, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কথাগুলো বলে নদীকে ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। নদী আয়নকে বলতে লাগলো, আয়ান, তুমি আমার যেই বিশ্বাস ভেঙে দিয়েছো, সেই বিশ্বাস কখনো তোমার প্রতি আসবে কিনা জানি না। যতবার তোমাকে ক্ষমা করে দিব ভাবি, তোমাকে জেল থেকে নিয়ে আসতে চাই, ততবার তোমার সব প্রতারণার কথা মনে পড়ে যায়। নদী, তাহলে এক কাজ করতে পারো, তুমি আমাকে মেরে ফেলো, তাহলে আমার মতো প্রতারকের মুখ তোমাকে দেখতে হবে না। আয়ন নদীর হাত ধরে গলা চেপে ধরে বলে, মেরে ফেলো নদী, দাঁড়িয়ে থেকো না। আয়ন নদীর হাত ধরে জোর করতে নিলে নদী রাগে আয়নের গালে ঠাস করে থাপ্পড় মেরে গলা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, খুব ইচ্ছে তাই না নিজের জীবন দেওয়ার? আমাদের দুজনকে আগে মেরে
নিজে মারা যাও। আয়ান, আমি তোমাকে ভালোবাসি। আমি যদি তোমাকে ভালো না বাসতাম, আমি সেদিন তোমাকে বারবার বলতাম না খুন করে ফেলবো এখান থেকে না গেলে। আমি সেখানে সাথে সাথেই তোমাকে মেরে ফেলতাম। আয়ন নদীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তাহলে কেন দূরে সরিয়ে রাখতে চাও? মানুষ মাত্র তো ভুল হয়, ক্ষমা করে দিয়ে দেখো। আমি অনেক ভালোবাসা দিব, কখনোই তোমাদের ঠকাবো না। ক্ষমা না করলে কি জড়িয়ে ধরেছি নাকি? নদীর কথা বলার ভঙ্গি দেখে আয়ন ফিক করে হেসে দিল। নদী হেসে শক্ত করে জড়িয়ে ধরল।